সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1144তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে শাহিনের জীবনের কলিজা কাঁপানো এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ঢাকার রাস্তায় 6 বৎসর ধরে স্ত্রী সন্তানকে খুঁজছে এক প্রবাসী। এই গল্পটা এরকম একটা গল্প এবং এমন চলমান একটা গল্প যেটা শোনার পরে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই গল্পটা পড়ার পরে বারবার আমার মায়ের একটা কথাই মনে পড়ছে। আমার মা গ্রামের ভাষায় একটা কথা বলতো যে আল্লাহ দেয় ধন চায় মন, কেড়ে নিতে কতক্ষণ। মানে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এবং সেই সম্পদ কেড়ে নিতে কত সময় লাগবে আল্লাহর। চাইলে আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সম্পদ কেড়ে নিতে পারে। এই গল্পটা শিক্ষণীয় এবং করুণ এক বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই শাহিনের জীবনের এই বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকেই আমার মুখে শুনুন এবং গল্প শেষে শাহিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মেলা দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন রিক্সা ড্রাইভার। আমি খুব ছোটোবেলা দেখে আসছি আমার বাবা রিক্সার প্যাডেলে পা দিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে অল্প কিছু টাকা উপার্জন করত এবং সেই টাকায় খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। ছোটোবেলা থেকে 3 বেলা খাবার আমি কোনো সময় খেতে পারিনি। আমার মনে হয় না যে আমি আমার জীবনে কখনো 3 বেলা খাবার খেয়েছিলাম। হয়তো সকালে খেলে দুপুরে খেতে পারতাম না, আর দুপুরে যদি কোনোভাবেই খাওয়া হতো তাহলে রাতে খাওয়া টোটালি হতো না। এভাবে 3 বেলা খাবার আমাদের পরিবারে কখনোই পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে জুড়তো না। প্রচুর অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি যখন বড় হই, আমার যে বড় বোনগুলো আছে, আমার বড় যে 3টা বোন আছে, মাশাল্লাহ আমার ওই 3টা বোন দেখতে অনেকটা সুন্দর। মানে আমাদের পরিবারের আমার বাবা মা আমরা সবাই সুন্দর। মানে আমাদের পরিবারে একদম সুন্দরী ফ্যামিলি, মানে সবাই আমরা অনেক সুন্দর। তো যার জন্য দেখা যায় আমার বড় বোনগুলো বড় হওয়ার পরে তাদেরকে বিয়ে দিতে আমার আব্বার খুব বেশি একটা বেগ পোহাতে হয়নি। যদিও আমার বাবা প্রফেশনাল একজন রিক্সা ড্রাইভার ছিল এবং আমি একজন রিক্সা ড্রাইভারের ছিলাম, আমাদের পরিবারটা একটা রিক্সা ড্রাইভারের পরিবার। এরপরেও তুলনামূলকভাবে আমরা আমাদের এই 3টা বোনকে, মানে বড় 3টা বোনকে খুব ভালো জায়গায় বিয়ে দিই। আর আমাদের একেবারে বড় যে বোনটা আছে, আমার ওই বড় আপুকে আমরা একটা লোকের কাছে বিয়ে দিই। ওনার বউ মারা যায় এবং তার 2টা ছেলে আছে। আমার ওই দুলাভাইটা অনেকটা ভালো ছিল। আমার বড় আপুকে বিয়ে দেওয়ার পরে দুলাভাই আমাদের পরিবারে অনেক সাহায্য সহযোগিতা করত, আমাদেরকে টাকা পয়সা দিত এবং দুলাভাই সম্পূর্ণ তার অর্থায়নে আমার যেই ছোট 2টা বোন আছে, আমার ওই ছোট 2টা বোনের বিয়ে সম্পূর্ণ করে। তো দুলাভাই অনেক হেল্পফুল ছিল। তো ছোটোবেলা থেকে আমি বেশিরভাগ সময় আমার ওই বড় বোনের বাড়িতেই থাকতাম। আমার বড় বোনের বাড়িতে আমার বেশিরভাগ সময় কাটতো। বড় বোনের সাথে অনেক দুষ্টামি করতাম। আমার যে বড় 2টা ভাগনা আছে, যদিও এই 2 ভাগনা আমার বোনের না, এরপরও 2 ভাগনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, অনেক মধুর সম্পর্ক ছিল। ছোটোবেলায় আমার দিনগুলো ঠিক এমন করেই কাটতে থাকে। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, আমি আমার দুলাভাইয়ের বাড়িতেই থাকতাম এবং দুলাভাই আমাকে ওখানে একটা মাদ্রাসায় ভর্তি করায়। মানে দুলাভাইয়ের বাড়ির পাশে একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ভর্তি করায়। তো মাদ্রাসায় আমি জাস্ট কোরআনি লাইনে পড়াশোনা করেছি, মানে কোরআনে হাফেজ হওয়ার জন্য ভর্তি হই। বাট আমি পুরোপুরি কোরআন মুখস্থ করতে পারি না, আমি কোরআনে হাফেজ হই না। অর্ধেক পড়ার পরে আমি তখন দুলাভাইয়ের বাড়ি থেকে চলে আসি। আমার আব্বা তখন অনেকটা অসুস্থ হয়ে যায়। আব্বু তখন একটা রিক্সার গ্যারেজ দেয়, মানে রিক্সা চালানো বন্ধ করে রিক্সার গ্যারেজ দেয়। তা আমিও তখন ওই আব্বুর সাথে আব্বুর ওই রিক্সার গ্যারেজে চাকরি করতাম। এরকম করে আমার সময়গুলো কাটতো। তো রিক্সার গ্যারেজে চাকরি করতাম, তো ওরকমভাবে ধরেন আপনার ভালো টাকা প্রফিট হতো না। অনেক সময় দেখা যায় যে অনেক লোকজন আসতো, মানে রিক্সা আমাদের এলাকায় খুব কমই ছিল। এরকমভাবে রিক্সা খুব বেশি একটা নষ্টও হতো না, বা ওই ইনকামটা দিয়ে খুব ভালোভাবে চলতে পারতাম না। এরই মাঝে মরার উপরে খাড়া, মানে আমাদের যে দোকানটা ছিল, ওই দোকানটা ছিল রাস্তার পাশে, মানে সরকারি জায়গায়। হঠাৎ করে রাস্তাটা বড় করবে, পাকা করবে,
এই জন্য আমাদের দোকানটা ভেঙে দিবে। ওই সময় কিন্তু আমি অনেক বড় হয়ে যাই, আমার বয়স তখন প্রায় 17-18-এর কাছাকাছি, প্রাপ্তবয়স্ক আমি হয়ে যাই। তো এরকম প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে দেন মানে দোকানটা ভেঙে দিবে। তো দোকানটা যখন ভেঙে দিল, দোকান ভেঙে দেওয়ার পরে তো আর আমাদের কোনো ইনকামের জায়গা নেই বা কোনো কিছু ইনকাম করতে পারি না। পরে আমি যেহেতু রিক্সা চালাইতে পারতাম, পরে আমি আমার বাবার ওই ব্যবসাটা মানে আমি আমার বাবার ওই চাকরিটা আমি নিজের কাঁধে তুলে নেই। আমি তখন বাবার মতো গ্রামেগঞ্জে রিক্সা চালিয়ে বেড়াই, পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য। এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। আমি খুবই অভাবে পড়ে যাই, মানে এতটাই অভাবে পড়ি যা বলার মতো না। তো আমার দুলাভাইরা কিন্তু ওই সময় আমাদেরকে অতটা সাহায্য করতো না। আমার যে বড় বোনের জামাই ছিল, তিনি আমাদের জন্য অনেক করছে, তার ঋণ কখনো শোধ করা যাবে না। আমার ছোট দুইটা বোনের বিয়ে উনি একাই সম্পূর্ণ করে এবং আমাদের পরিবারে অনেক টাকা পয়সা দেয়। আমাকেও ছোটোবেলা থেকে উনি লালন পালন করে, একরকম আমাকে মাদ্রাসায় পড়াশোনা করায়। এই জন্য বড় দুলাভাই ঋণ মানে বলে শেষ করা যাবে না। এমন করতে করতে পরে আমি যখন রিক্সা চালাই, আমার যে বড় দুলাভাই বা বড় বোন ওরা কিছু বলে না, যে ছোট যে দুইটাকে বিয়ে দিছি, ওই দুইটা এসে আমার আম্মার কাছে বারবার নালিশ করে যে আম্মা শাহিন রিক্সা চালায়, আমার শ্বশুরবাড়ি থেকে লোকজনে খারাপ বলে। আমার বাবাও তো একজন রিক্সা ড্রাইভার ছিল, ওইটা নিয়ে কোনো কথা বলে না। এবং আমাদের পরিবারটি তো একটা রিক্সা ড্রাইভারের পরিবার। এরপরে আমার বোনদের ইগোতে লেগে যায়, কারণ আমার বড় দুলাভাই তাদেরকে ভালো ফ্যামিলিতে বিয়ে দেয়। আমার ছোটো দুইটা বোনকে আমার বড় যে দুইটা বোন আছে, ওই দুই নাম্বার বোন দুইটাকে আমার ওই বড় দুলাভাই খুব ভালো জায়গায় বিয়ে দেয়। এবং ভালো জায়গায় বিয়ে দেওয়ার কারণে তারা এটা নিতে পারতেছে না। তো আমি বলি যে ঠিক আছে, আমি রিক্সা চালাবো না, তোরা আমার কিছু টাকা পয়সা দে, আমার কিছু টাকা পয়সা দেন, আমি কোনো ব্যবসা বাণিজ্য করি। না, ওরা আমার কোনো টাকাও দিবে না, রিক্সাও চালাইতেও দিবে না। তো এমন করতে করতে আমি তখন রিক্সা চালানো বন্ধ হয়ে যায়। তো বাড়িতে চলবো কেমন করে, চলতে পারি না। বোনেরা তো তাদের জামাই থেকে কোনো টাকা পয়সা দেয়ই না। 2 দিন পর পরে বোন জামাইয়ের বাড়ি থেকে মেহমানের হিরিক লেগে যায়, মেহমান আসে, প্রচুর পরিমাণের মেহমান। এই মেহমানদারি করতে করতে আমরা প্রায় ফকির হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। একটা পর্যায়ে আমি আম্মার সাথে রাগ করলাম, মানে আম্মা আমার সাথে জিদ দেখায় যে তোর বোনের শ্বশুরবাড়ি থেকে লোকেরা খারাপ বলে, তুই রিক্সা কেন চালাবি, তুই অন্য কিছু কর। এখন আমি অন্য কি করব ভাই, আমি তো রিক্সা ড্রাইভার, তো রিক্সা চালাবো না, অন্য কি করব। না, কোনোভাবেই মাকে বোঝানো গেল না। মা তখন ওনার মতো করে উল্টাপাল্টা তর্ক আমার সাথে করে যাচ্ছে। ঠিক আছে, আম্মুর কথাগুলো শুনলাম এবং আম্মুর কথাগুলো শোনার পরে আমি যেটা করলাম, আমি চিন্তা করলাম যে আমি বরিশালে থাকবোই না। আমাদের এলাকায় একজন রিক্সা ড্রাইভার ছিল এবং ওনার রিক্সা বেশি বেশি ঠিক করতাম। উনি ঢাকায় রিক্সা চালায়। তখন মোবাইল ফোনের মাধ্যমে ওনার সাথে আমার কথা হয়। আমি এমনি বলি, পরে উনি বলে ঢাকায় রিক্সা চালালে মোটামুটি ভালো টাকা থাকে, প্রতিদিন অন্তত সব কিছু বাট্টা দিয়েও 400-500 টাকার মতো থাকে। আমি তখন চিন্তা করলাম যে 400-500 টাকা বা 500 টাকাই ধরলাম, যদি থাকে তাহলে মাস শেষে 15,000 টাকা, তাই খারাপ কি। আমি ঠিক আছে, তাহলে আমি যাবো। এবং ওনার সাথে কথাবার্তা বলে আমি বাড়ি থেকে বললাম যে আমি ঢাকায় একটা চাকরি পাইছি, আমি ওটাতে চলে যাব। আমার বোন দুইটা তো মেলা খুশি যে হ্যাঁ, ঢাকায় চাকরি পাইছে, ভালো হয়েছে। এরাও তাদের শ্বশুরবাড়িতে বলতেছে যে শাহিন ঢাকায় চাকরি পাইছে, শাহিন ঢাকায় চলে যাচ্ছে। শুধু আমার বড় বোনটারে বলে আসছে, একেবারে বড় যে বোনটা, ওরে বলে আসছে যে বোন আমি রিক্সা চালাইতে যাচ্ছি মূলত। তো আমার বড় বোনটাও আরও সময় কী করবে, আমার ভাগ্নাগুলো বড় হয়ে গেছে, আমার দুলাভাইয়েরও বয়স হয়ে গেছে, ওভাবে আমার বোনের কাছেও আর টাকা পয়সা নাই। একটা পর্যায়ে দেন আমি তখন কী করলাম, আমি চলে আসছি ঢাকাতে, এসে পরে রিক্সা চালাইতেছি। এসে আমি প্রথমে রাস্তাঘাট কোনো কিছু চিনতাম না ভাই। একজন নতুন রিক্সা ড্রাইভার ঢাকা শহরে আসলে যে কী পরিমাণের বিপদে পড়ে আমি আসলে বলে বোঝাতে পারবো না। ধরেন 50 টাকার ভাড়া দিবে আপনার 10 টাকা, এবং আপনি রাস্তা চিনেন না কেন, এটার জন্য অনেকে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। মানে আমার গায়ে পর্যন্ত হাত তুলে যে তুই রাস্তা না ছিলে উঠাইলি কেন, যদি রাস্তাই না চিনবি তাহলে উঠাইলি কেন। এখন আমি যদি রিক্সা না চালাই ভাই, তাহলে আমি রাস্তা চিনবো কেমন করে। মানে বড় লোকের বিরাট কারবার, মানে রিক্সার মধ্যে উঠলে এক একজন নবাবজাদা হয়ে যায়। কথা বললে ভাই মারতে আসে, কানে থাপ্পড় মারে, গালে থাপ্পড় মারে। অনেকে ভাড়া না দিয়েই চলে গেছে, যে বলে তুই ঘুরে আসছিস, তুই জায়গা চিনিস না, তুই আমাকে ঘুরে আসিস, তোরা ভাড়াই দিব না, মানে ভাড়া না দিয়ে চলে যেত। এরকম করতে করতে মোটামুটি আমি এই এলাকাতে একটু আস্তে আস্তে করে আমি ঢাকা শহরের রাস্তাঘাটগুলো একটু চিনে যাই, এবং তখন আমি খুব ভালোভাবে রিক্সা চালাইতে পারি। এবার আর কোনো সমস্যা নাই। এভাবে প্রায় 3 বছর মতো ঢাকা শহরে রিক্সা চালাই, এবং 3 বছর রিক্সা চালাইয়া পরিবারের জন্য টাকা পাঠাই। ঈদে, চাঁদে বা বড় বড় কোনো ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমি বাড়িতে যাইতাম। বাড়িতে গেলে মা বাবা জিজ্ঞেস করতো কী করিস, ঢাকা শহরে কী করিস। আমি বলতাম আমি ঢাকা শহরে আমি চাকরি করি। শুধুমাত্র বরাবর কাছে বলছি যে বোন আমি রিক্সা চালাই। আর বাকি বাবা মা যারা আছে, বোন যারা আছে বাকিগুলা, সবার কাছে একই কথা বললাম যে আমি ঢাকা শহরে চাকরি করি, এটাই বলছি। তো এরকম করে আস্তে আস্তে একটা পর্যায়ে আমি তখন করলাম কি, এই ঢাকা শহরে আসার পরে একদিন সকালবেলা ভোরে
আমি কিন্তু ভোরে বেরিয়ে যেতাম। অনেক রিক্সা ড্রাইভাররা কিন্তু ভোরে বের হয় না, অনেকেই 9টা 10টা বা ওই টাইমে বের হয়, বাট আমি খুব ভোরে বেরিয়ে যেতাম। সকাল সকাল ঘুমিয়ে যেতাম, আবার ভোরে ভোরে বেরিয়ে যেতাম। এরকম করে ভোরে ভোরে রিক্সা চালাতে চালাতে একটা গার্মেন্টস এরিয়ার মধ্যে গেলাম। তো ওই গার্মেন্টসটা আসলে অনেক দিন যাবৎ বন্ধ ছিল, অনেক দিন বলতে অনেক বৎসর বন্ধ ছিল। এরপরে নতুন করে গার্মেন্টসটা চালু করা হয় এবং ওই গার্মেন্টস এরিয়াতে দেখলাম যে প্রচুর পরিমাণের ভাড়া পাওয়া যায়, মানে অনেক ভাড়া পাওয়া যায়। সকালবেলা গেলে গার্মেন্টসের মেয়েদের ট্রিপ পাই, এই মোটামুটি অনেকটা ভালো, মানে ইনকামটা অনেকটা ভালো। পরে ভাবলাম যে কি করা যায়, এবং আমি যেখানে থাকি ওইখান থেকে ওই গার্মেন্টস এরিয়াতে যেতে সকালবেলা অনেক টাইম লেগে যায় এবং সেদিকটাতে ভাড়াটা অনেকটা বেশি এখানকার তুলনায়। পরে 3 বছর যেই গ্যারেজে চাকরি করছি বা যেই গ্যারেজে রিক্সা চালাইছি, ওই গ্যারেজেস থেকে চাকরি ছেড়ে দিই এবং ওই গ্যারেজে রিক্সা ছেড়ে দিয়ে আমি তখন ওইখানে চলে যাই, মানে যেখানে আপনার গার্মেন্টস এরিয়াতে ওই এরিয়ার দিকে চলে যাই এবং ওই এরিয়াতে যাওয়ার পরে ওখানকার একটা রিক্সা আমি তখন নেই। তো গার্মেন্টস এরিয়ার রিক্সাটা যখন চালাইতেছিলাম আলহামদুলিল্লাহ অনেকটা ভালো চলতেছে, মানে আমার ইনকাম আগের থেকেও একটু ভালো হয়েছে, ডেভেলপ হয়েছে, সব কিছু ঠিক আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হইতো। মানে আমি যেখানে থাকতাম, আমি একটা বাসা মানে ভাড়া একটা রুমের মধ্যে থাকতাম, মানে কি একটু বস্তি টাইপের ছিল। ওইটার মধ্যে হচ্ছে গার্মেন্টসের মেয়েরা থাকে, এগুলোর মধ্যে আমি থাকতেছি। তো এমন করে থাকতে থাকতে মানে আমি খাওয়া দাওয়া রান্নাবান্না করি, আমার একা একা রান্নাবান্না করতে ঝামেলা হয়। একদিন এক দাদি, মানে একটু বয়স্ক আর কি, উনি আমার পাশের বাসা থাকে। দাদি আমারে বলে, তুই এরকম করে একা একা রান্না করে একা একা খাচ্ছিস, তুই আসমাদের সাথে খা, আসমাদের সাথে খাইলেই তো হয়, ওদেরকে টাকা দিয়ে দিবি। তাই আমি বললাম, দাদি আসমাকে? বলে, এই রুমের ভিতরে 3টা গার্মেন্টসের মেয়ে থাকে, তারা রান্নাবান্না করে, তারা খায়, তুই তাদের সাথে খা। আমি বললাম, দাদি এটা কোনো কথা? আমি একটা ছেলে মানুষ, এই মেয়েগুলোর সাথে আমি কীভাবে খাবো? বলে, না, মেয়েগুলোর সাথে না খাইলি, ওরা রান্নাবান্না করে তোরে প্লেটে দিয়ে দিল, তুই তোর ঘরে গিয়ে খাইলি, ওদেরকে খরচ দিলি, তাহলে তো তোর একা একা রান্না করা লাগতেছে না। তো দাদি যখন এটা বললো, আমার কাছে তখন বিষয়টা ভালো লাগলো। লাগার পরে আমি দাদিরে বললাম, দাদি তাইলে যদি মেয়েরা যদি আসে, তো রাতে আসলে আমার সাথে একটু কথা বলাই দিও। দাদি বলে, আচ্ছা ঠিক আছে, কথা বলাই দিব। এই বলে দাদি তখন আমারে ডাক দিল। আমি রাতে আসছি 9:30টার দিকে। এবার আমি ওই দিন হোটেল থেকে খেয়ে আসছি, রান্নাবান্না করি নাই। পরে দাদি ডাক দিল, ডাক দিয়ে বললো, ওই নাতি এদিকে আয়। পরে আমি বেরোইছি, আমার ওই আসমাদের রুমের মধ্যে নিয়ে গেল। আসমাদের রুমের কিন্তু নেওয়ার পরে দাদি বলে, এটা আসমা। মানে আমার মনে হলো খাটের মধ্যে একটা পরী বসে আছে, মানে এত সুন্দর একটা মেয়ে। তা বলে, এটা আসমা, এবং বয়সটা অনেক কম, একেবারে কম বয়সী। পরে সালাম দিলাম, উনি আমার সালামের উত্তর নিল। পরে আমি বললাম, বোন, আমার নাম হচ্ছে শাহিন, আমি এই বাসায় থাকি, আমি রিক্সা চালাই। পরে বলে, হ্যাঁ ভাই, আপনাকে তো দেখি, আপনি তো অনেক সময় আমাদের গার্মেন্টসের অনেক মেয়েদেরকে নিয়ে যান, আপনাকে তো রাস্তাঘাটে দেখি। তো দাদি বললো, আপনি নাকি আমাদের সাথে খেতে চাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ, আসলে আমি একা একা রান্না করে খাই, তো আমার খরচটাও বেশি হয়, আমার কষ্টটাও বেশি হয়। তো আপনারা যেহেতু 3 জন আছেন, আমি আপনাদেরকে টাকা দিব, আমার যদি আপনারা 3 বেলা খাবার দেন। পরে বলে, ভাই দেখেন, এইভাবে খাবার দিতে পারবো না, আপনিও রান্না করতে হবে। আমি বললাম, তো আমাদেরও রান্না, মানে এই রুম, ওই রান্নাঘরটা একই সাথে ছিল, মানে এখানে যেই মানে বাসাগুলো ছিল আর কি, মানে 5টা বাসা ছিল, ওই 5টা বাসা ছিল এক জায়গায়, রান্না এক জায়গায় হইতো। পরে বলে, ভাই এইভাবে আপনি টাকা দিলে হবে না, আমরা সময় পাই না, আপনি যদি আমার সাথে খেতে চান তাহলে আপনাকেও রান্না করতে হবে, মানে সবাই একসাথে রান্না করে খাবো। ধরেন আপনি একদিন রান্না করলেন, আরেকদিন আমি করলাম, আরেকদিন ও করলো, এরকম করে করে করতে হবে। তা আমি বললাম যে এটা কীভাবে করে? বলে, আপনি যখন ডিউটি থেকে আসবেন রাতের বেলায়, এই তখন করলেই হবে, এই যে আপনি এই সময় আসছেন না, এই সময় করলেই হবে। ধরেন আমরা এখানে আছি 3 জন, আপনার সহ 4 জন, মানে 4 দিন পর পর আপনার রান্না আসবে। আমি বললাম, হ্যাঁ, তাহলে যেটা আমার জন্য ভালো হয়, এখন তো আমার প্রতিদিনে রান্না করা লাগতেছে, আর সেই হিসাব করলে ওই 4 দিন পরে আমার একদিন রান্না করা লাগবে। আচ্ছা ঠিক আছে। তো মেয়েগুলোর সাথে তখন আমি মানে একমত হয়ে গেলাম। হওয়ার পরে কিছু টাকা পয়সাও তাদেরকে দিলাম, তারা আমার জন্য বাজার সাজার করলো, এবং করার পর ওই রান্নার টাইম অনুসারে চলতেছে। তো আমি রান্না করলে ভাই, আমার রান্না মেয়েরা খুব মজা করে খায়। মানে আমি আসলে এটা আমি বলতে ভুলেই গেছিলাম, আমি যখন মাদ্রাসায় মানে পড়াশোনা করতাম হাফিজিয়া মাদ্রাসায়, ওই মাদ্রাসায় আমি বাবুর্চির সাথে অনেকক্ষণ থাকতাম, মানে রান্না বান্না অনেক কিছু করতাম বাবুর্চির সাথে থেকে। তো সেখানে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে আর কি, মানে সবাই ভালোভাবে দেখতো যে বাবুর্চির সাথে থেকে রান্না বান্না করতাম, অনেক রান্না আমি ভালো ভালো শিখে গেছি, যেগুলো অনেক মেয়েরাও পারে না। তা আমি এরকমও রান্নাবান্না করতে পারি। তো এই জন্য যখন আমি ওই মেসে রান্নাবান্না করি, তো সব মেয়েরা তখন অত্যাধিক খুশি যে না, শাহিন ভাইয়ের রান্নাবান্না অনেক ভালো, ওনার রান্না অনেক ভালো, ওনার রান্না খুব স্বাদ হয়। এরকম করে রান্না করতেছি, মেয়েদেরকে খাওয়াইতেছি। এমন করতে করতে ওই যে আসমা নামের যে মেয়েটা আছে, ওই মেয়েটার সাথে আমার একটু ভালো সম্পর্ক হয়ে গেছে। মেয়েটা দেখতে শুনতে অনেকটা ভালো। মাঝে মাঝে হয় কি যে এই মেয়েটা কোনো সময় নাইট করে না, বাকি মেয়েগুলা নাইট করে। তো বাকি যে 2টা মেয়ে নাইট করতো, ও কিন্তু নাইট ডিউটি করবে না। যখন ও ডিউটি নেয় তখনই বলে যে আমি নাইট করব না।
তো ও নাইট করতো না, দেখা যায় কি রাতের বেলায় আমারে বলতো যে ভাই শাহিন ভাই আপনি একা একা ঘরে খাবেন কেন, আমাদের বাসায় চলে আসেন, আমাদের বাসায় আমি ছাড়া কেউ নেই, ওরা নাইট করবে, তো রাতে আমরা একসাথে খাবো। তো আমি রাতে রান্নাবান্না করতাম, করার পরে ও আর আমি তখন একসাথে খাবার খাইতাম। তো একসাথে পাশাপাশি বসে খাবার খাইতাম, ও আমার দিকে তাকাইতো, আমি ওর দিকে তাকাতাম। এরকম করতে করতে আমাদের দুজনের মাঝে ছুকাছুকির মাঝে একটা মোটামুটি সম্পর্ক হয়ে যায়। এবং এই সম্পর্কের নাম কি বলবো আমি ঠিক জানি না, তবে আমার কাছে যেটা মনে হয় যে ওর দিকে আমি তাকাইতাম দেখে মানে ও কেমন জানি অনেকটা ভাল লাগতো, মানে আমি যাকে পছন্দ করতাম এটাও বুঝতে পারতো। এইরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, কাটতে কাটতে ওই দাদির আমি বলতাম যে দাদি তুমি তো এই বাসায় অনেক দিন ধরে আছো, এই মেয়েগুলো কতদিন ধরে আছে? দাদি বলে বেশি দিন ধরে নাই, বাকি দুইটা মেয়ে অনেক দিন ধরে আছে, কিন্তু আসমা আসছে খুব দ্রুত, মানে এই ইয়েতে আসছে, মানে আসমা আগে এখানে চাকরি করতো না। পরে আমি বলি দাদি আসমা মেয়েটা কি, ওর বাড়ি কই? বলে ওর বাড়ি ঢাকাতেই, ওর বাবাও রিক্সা চালায়। আমি বললাম কি বলা, ওর বাবাও রিক্সা চালায়? বলে হ্যাঁ ওর বাপেও রিক্সা চালায়, ওরা আগে অমুক বস্তিতে থাকতো, এখন এই জায়গায় আসছে। তো আমি বলি তো মেয়ের বাবা মার সম্বন্ধে কোনো কিছু তুমি জানো না? বলে হ জানি তো, মেয়ের ঘরে সৎ মা, এবং মেয়েও ওইখানেও একটা গার্মেন্টসে চাকরি করতো ওইদিকে, তো টাকা পয়সা যা ইনকাম করতো সব সৎ মা নিয়ে যাইতো, বাবা নিয়ে যাইতো, এই মেয়েরে কোনো টাকা দিত না, এবং তারা কাপড় চোপড় সিলানোর টাকাও দিত না। এই জন্যই মেয়েটা বাপ মারে ছেড়ে দিয়ে এখানে আসছে এবং এখান থেকে সে গার্মেন্টসে চাকরি করে। ঘরে তার সৎ মা এবং তার বাবাও নেশা টেশা করে, বেশি সুবিধার মানুষ না। তো এই কথাগুলো শোনার পরে না এই মেয়েটার প্রতি আমার একটু মায়া লেগে গেল। আর মেয়েটা দেখতেও অনেকটা মায়াবী, অনেকটা ছোট, মানে দেখতে অনেকটা ছোট কিন্তু অনেক সুন্দর, মানে চেহারার মধ্যে অনেকটা মায়া আছে, অনেক মায়াবী একটা চেহারা। পরে এই মেয়েটার সাথে তখন আমি মাঝে মাঝে কথাবার্তা বলি, মাঝে মাঝে বলি যে আসমা তোমার তো অনেক সমস্যা, এটা ওইটা, এরকম করতে করতে ও একদিন ছুটি নিল। মানে একদিন আমি রিক্সার জন্য বেরোবো, দেখি যে ওদের ঘরে তালা মারা নাই। তো তালা যেহেতু মারা নাই, আমি আইসা দেখলাম যে তালা খোলা। আমি বললাম ভিতরে কে? আসমা বলে ভাইয়া আমি বললাম তো ভিতরে আপনি আজকে ডিউটিতে যান নাই? মানে আমার শরীরটা ভালো লাগতেছে না এই জন্য যাইনি। তাই আমি বলি তো আমি বলার পর তখন দরজা খুলছে, খুলে বলে ভিতরে আসেন। তা ভিতরে গেলাম, বসলাম খাটের উপরে, বসে বললাম কী হয়েছে? বলে আমার ভালো লাগতেছে না এই জন্য ডিউটিতে যাই নাই, শরীরটা খারাপ লাগতেছে। আমি বলি তাইলে রেস্ট করেন, সমস্যা নাই, আমি চলে যাই। পরে বলে আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি কোথায় যাবো, আর আমি রিক্সা নিয়ে বেরোবো। বলে তাইলে একটু দাঁড়ান, আমি আপনার সাথে যাব। তাই আমি বললাম কই যাবেন? বলে আমাদের ওইদিকে একটা পার্ক আছে, বলো ওইখানে আমরা নামাই দিবেন। আমি মনে করছি পার্কে মনে হয় ও কেউ সাথে দেখা করবে বা আসবে। পরে আমি রিক্সাতে উঠাইলাম, আমার ওই রিক্সা আবার আমি বাসার সামনে রাখতাম, এখানে তালা মেরে রাখতাম। পরে উঠানোর পরে পার্কের সামনে গেলাম, পার্কের সামনে যাওয়ার পরে আমার মনে হলো যে ওর সম্ভবত কারো না কারোর সাথে এখানে দেখা করবে, কারোর সাথে প্রেম করবে, দেখা করবে, এরকম একটা মনে করছিলাম। পরে পার্কের সামনে যাওয়ার পরে ওরে আমি নামাই দিছি। নামাই দেওয়ার পরে আমি তখন রিক্সাটা টান দিয়ে একটু সাইডে এসে ওইখানে দাঁড়াই আছি এবং উকি মেরে দেখতেছি যে ওইটা একটা শিশু পার্কের মতো আর কি, অত বড় কোনো পার্ক না, আমি ছোটোখাটো শিশু পার্কের মতো ওইখানে দাঁড়াইছিলাম। এবং অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে দেখলাম যে না, ও একা একা বসে আছে, মানে পার্কের একটা বেঞ্চের মধ্যে একা একা বসে আছে, এবং মানে ওইরকম কেউ নাই। আমি যেটা ভাবছিলাম যে হয়তো কারোর সাথে দেখা করতে আসছে বা কারোর সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে, এরকম কিছু একটা মনে করছিলাম, দেখলাম যে না, ওখানে একা একা বসে আছে। এবং একা বসে দেখতে দেখা আমি অনেকক্ষণ ধরে ওখানে ফলো করে পরে আমি আবার রিক্সাটারে সাইডে রেখে তালা মাইরা আমি পার্কের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে ও তো আমার দেখা অবাক, কী ব্যাপার শাহিন ভাই আপনি যান নাই? আমি বললাম না আমি তো যাই নাই, গেছিলাম আর একটা ভাড়া পাইছি এদিকে, এই জন্য নিয়ে আসছি। পরে বলে ও আচ্ছা। আমি বললাম তো তুমি এখানে একা একা বসে আছো, তোমার বয়ফ্রেন্ড আসে নাই? পরে আমার দিকে তাকে হাসতেছে। আমি কী ব্যাপার হাসতেছো কেন? বলে ভাই আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাই আমি বললাম বয়ফ্রেন্ড না থাকলে পার্কে আসছো কেন? বলে আমার বাসার মধ্যে ভালো লাগতেছে না, দমটা বন্ধ হয়ে আসতেছে, এই জন্য একটু পার্কে বসে থাকার জন্য আসছি। আমি বলি কি বলো তুমি প্রেম করো না? বলে না ভাই আমি প্রেম করি না, আমি এই প্রেম ভালোবাসার মধ্যে নাই। তাই আমি বলি আমি কি একটু বসবো এখানে? বলে হ্যাঁ বসেন। তা বসলাম এবং বসে তার সাথে আমি কথা বলতেছি। ভাই কথা বলতে 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 সেই সকাল 10টা থেকে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারি নাই। ওই এক জায়গার মধ্যেই বসে আছি, ওখানে আবার ছাউনি আছে, ছাউনির নিচে বসে বসে দুপুর হয়ে যাওয়ার পরে আমার মানে ও যে ওর সব পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেছে, আমার পারিবারিক বিষয় নিয়ে কথা বলতেছি, এইভাবে দুজনের সাথে কথা বলতে বলতেই না আপনার দুপুর হয়ে গেছে। তা দুপুরের পরে আমি বললাম আজকে তো বাসায় কোনো রান্নাবান্নাও হয় নাই, মানে গতকালকে রাতে তো রান্না করি না, চলো আমরা দুজন আজকে হোটেলে খাই। ও বলে যে না 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 এটা আমার ভালো লাগে না, না না চলো হোটেলে খাই। পরে আমরা দুজনে মিলে হোটেলের মধ্যে খাওয়া শুরু করলাম, ও আর আমি দুজনেই হোটেলে খাইলাম। এবং হোটেলে খাওয়ার পরে ওরে আমি বাসা নামাই দিয়ে আসলাম। এই থেকে ধরেন ওর সাথে মোটামুটি আমার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে, মানে প্রেম ভালোবাসার একটা সম্পর্ক শুরু হয়ে গেছে। এবং আমি ওরে মাঝে মাঝে রিক্সা নিয়ে বেরোইলে সকালবেলা আমি ওরে গার্মেন্টসে নামাই দিতাম
এবং ওরে গার্মেন্টসে নামাই দিয়ে এরপর আমি টিপ মারতে যাইতাম, আবার মাঝে মাঝে ওরা আমি গার্মেন্টস থেকে নিয়ে আসতাম, আমার রিক্সা করে নিতাম, আমার রিক্সা করে আনতাম। এইরকম করতে করতে আমার এই যে মহল্লার যারা আছে, মানে ওই পাড়ার যারা আছে, তারা সবাই বুঝে গেছে যে আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক আছে। আমি ওদের বাসায় যেতাম, ও আমার বাসায় আসতো। এরকম করতে করতে এই বিষয়টা বাড়িওয়ালার কানে যায়, এবং বাড়িওয়ালার কানে গেলে পরে বাড়িওয়ালা একদিন আমার ডেকে জিজ্ঞেস করে যে, শাহিন, সবাই তো এরকম এরকম তোমার সম্বন্ধে বলতেছে যে তুমি নাকি আসমার সাথে প্রেম ভালোবাসা করো, এটা কি সত্য নাকি? পরে আমি বললাম, হ্যাঁ, আমাদের দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক আছে। পরে বলে, যদি সম্পর্ক থেকে থাকে তাহলে বিয়ে করে ফেলো, কারণ তোমাদেরকে নিয়ে অনেক অনেক খারাপ কথা বলে। আর আরেকটা কথা আমি তোমারে বলি, আসমা মেয়েটা তো দেখতে একটু সুন্দর, মহল্লার অনেক ছেলেদের ওর প্রতি একটা খারাপ নজর গেছে। আমি এরকম আভাস পাইছি যে কোনো সময় মেয়েটারে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে মহল্লার পোলাপাইনে, তাই ঝামেলা হতে পারে। বাট তুমি যদি বিয়ে করে ফেলো তাহলে তোমার বউ হিসাবে আর কেউ হয়তো ওভাবে তাকাবে না। তো এই বিষয়টা আমি যখন বাড়িওয়ালার কাছ থেকে জানলাম, পরে আমি সরাসরি আসমার সাথে বিষয়টা নিয়ে কথা বলি যে, আসমা, বাড়িওয়ালা তো এমনি এমনি বলতেছে। আমারে বলে, হ্যাঁ, এরকম খোঁজখবর তো অনেকে আমারে বলে, বা অনেকের মাধ্যমে পাইছি, যে এরকম নিউজ পাইছি যে আমার এলাকার পোলাপাইনে পছন্দ করে, হাবিব মোল্লা বলে একজন লোক আছে, উনি আমারে ফলো করে, এরকম অনেক কথাও আমারে বললো। এরপর আমি বললাম যে, তাইলে আমরা একটা কাজ করি। বাড়িওয়ালা বলল যে, চল আমরা বিয়ে করে ফেলি, আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে এই সমস্যাটার একটা সঠিক সমাধান পাওয়া যাবে। ও আমাকে বলতেছে যে বিয়ে করব, অ্যান্ড আমার তো বাবা মা আছে, তারা হয়তো নাই, মানে থেকেও না থাকার মতো। যাই হোক, তাদেরকে বললাম না, কিন্তু আপনার তো পরিবার আছে, আপনার বাবা আছে, মা আছে, এরপরে আপনি কি ওনাদেরকে জানাবেন না? আপনার বড় 3টা বোন আছে, ভাগ্না আছে, ভাগ্নি আছে। পরে আমি বললাম যে, না, জানাবো, যদি প্রয়োজন হয় পরে জানাবো, এখন খুব বেশি একটা প্রয়োজন নেই। তা আমাকে বলতেছে, না, পরে তারা যদি আমাকে খারাপ বলে যে আমি আপনার জোর করে বিয়ে করছি। আমি বললাম, আরে তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, তো কেমনি তুমি আমার জোর করে বিয়ে করবা? মানে আমার পরিকল্পনা হচ্ছে এরকম, ও যেহেতু দেখতে শুনতে ভালো এবং আমার মনের সাথে ওর মনের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে খুব ভালো করে, তাহলে আমি পরিকল্পনা করলাম যে আমি ওকে বিয়ে করে ফেলবো এবং বিয়ের পরে আমি ওকে বাড়িতে নিয়ে যাব। এখন যদি আমি ওকে ধরেন বিয়েটা করার পরে বা বিয়েটা করার আগে আমার বোনদেরকে জানাই, ওরা যদি আসে, বা আমার বোনেরা তো এমনিই নাক উঠায়, মানে এমনি নাক উঠায়, ধরেন যে কোনো বিষয়ের উপরে নাক উঠায়, তো আমার বোনরা যদি জানে যে মেয়ে গার্মেন্টসে চাকরি করে, তাহলে তো ওরা জীবনও মানবে না। আমার 2 বোন, ওরা তো জীবনও মানবে না। এবং ঢাকার কোনো মেয়েরা আমার পরিবার বিয়ে করাবেও না, আমার বাবা মা বিয়ে করাবেও না। যার জন্য তখন বাধ্য হয়ে আমি তখন ওরা গোপনে বিয়ে করি, এবং গোপনে বিয়ে করার পরে দুজনে তখন একই ঘরে থাকতেছি, মানে একটা ঘরের মধ্যে থাকতেছি। এই বিয়েটা করার মানে বেশি দিন না, ধরেন আপনার আমি যদি বিয়ে করার প্রায় মাস হবে না, প্রায় 20-25 দিন পরেই একদিন হঠাৎ করে আমাকে মানে গার্মেন্টস থেকে ফোন দেওয়া হয়েছে। ওর সাথে যে মেয়েগুলো চাকরি করতো ওই মেয়েগুলো ফোন দিছে, এবং ফোন দিয়ে বলতেছে যে, শাহিন ভাই, তাড়াতাড়ি গার্মেন্টসে আসেন, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, সর্বনাশ হয়ে গেছে মানে কী হয়েছে? বলে, মানে আসমার তো মানে অবস্থা খারাপ, আসমার হসপিটালে নিয়ে গেছে। কেন হসপিটালে নিয়ে গেছে? বলে, ভাই, আপনি তাড়াতাড়ি আসেন। পরে আমি রিক্সা নিয়ে কই জানিয়েছিলাম, তাড়াতাড়ি আমি দৌড়ে ওইখানে গেছি। যাওয়ার পরে আমি শুনতেছি, মানে গাইড যারা ছিল আর কি, যারা সিকিউরিটি ছিল, ওরা বলতেছে ওরা হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে নিয়ে গেছে, কোন হসপিটালের নাম নিলাম, এবং আমি ইমিডিয়েটলি দৌড়ে হসপিটালে চলে গেছি। হসপিটালে যাওয়ার পরে যেটা জানতে পারি যে ওরা অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিছে। তো যারা আছে এখানে ওটিতে নিয়ে গেল, জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, ওর সমস্যাটা কি? সবাই বলতেছে যে ওর একটা হাত নাকি মেশিনে নিয়ে গেছে। এখন গার্মেন্টসের মধ্যে ও কোন সেকশানে কাজ করতো এটা তো আমি জানি না, এবং কোন মেশিনে ওর একটা হাত নিয়ে গেছে ওটা তো আমি বুঝি না। বলে, মেশিনে ওর একটা হাত নিয়ে গেছে। এমন করতে করতে প্রায় আপনার, যখন আমি ওখানে থাকি আর কি, এই থেকে পরে জানতে পারি যে ওর অপারেশন করতে হবে, হাতটা কেটে ফেলতে হবে, মানে হাতটা একদম নিয়ে গেছে আর কি সোজা। এবং ওই রাতে ওর অপারেশন হয়, এবং অপারেশনের যেই টাকা লাগে গার্মেন্টস কর্তৃপক্ষে ওই টাকাটা দেয়, মানে গার্মেন্টস থেকে দাও। যে গার্মেন্টসে চাকরি করতো ওই গার্মেন্টসটা অনেকটা ভালো ছিল আর কি, শ্রমিকদের জন্য অনেক ভালোবাসা ছিল, ওনারা অপারেশনের টাকাটা দেয় এবং ওর অপারেশনটা সম্পূর্ণ হয়। অপারেশন সম্পূর্ণ হওয়ার পরে ভাই, ওরে আমি যখন দেখি, মানে ওর একটা হাত পরিপূর্ণভাবে কেটে ফেলছে, মানে আপনার একটা হাত একদম অনেকটা কেটে ফেলছে, এবং মাথার অনেক চুল উঠে গেছে, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে, মানে চেহারারও একটা অংশ অনেকটা পুড়ে গেছে, এমন একটা অবস্থা। পরে আমি ওরে বাসায় আনি, বাসায় আনার পরে মানে এমন অবস্থা যে ওর হয় মানে কোনো কিছু করতে পারে না, মানে ধরেন আপনার বাম হাতটা পুড়ে গেছে, এই ডান হাত দিয়ে সব কিছু করা লাগতেছে, মানে খুব খারাপ একটা অবস্থা। তো আমি তো ওরে ভালোবাসি এবং বিয়ে করছি, ভালোবেসেই তো বিয়ে করছি। তা আমি এখন কি করব? আমি এভাবেই পড়ে আছি। এভাবে কয়েকদিন থাকার পরে হঠাৎ করে একদিন গার্মেন্টস আমাকে আর ওকে ডাকছে, মানে গার্মেন্টসের যে জিএম আছে বা গার্মেন্টসের যিনি মালিক আছে উনি আমাদেরকে ডাকছে।
পরে সুপারভাইজার ফোন দিল আপনার আসমার মোবাইলে, ফোন দিয়া বলল যে তুমি আগামী দিন অমুক টাইমে মালিকের কাছে থাইকো। পরে আমি এর পরের দিন ওই মালিকের সাথে দেখা করার জন্য ওখানে গিয়েছি এবং গেলাম। পরে মালিক তখন দেখছে, দেখে আসমারে দেখলো এবং আমার জিজ্ঞেস করলো যে আপনি কী করেন। আমি বললাম যে আমি রিক্সা চালাই। পরে বললো আপনি রিক্সা চালান, আপনার ওয়াইফের যেরকম সমস্যা হলো এখন সংসার কেমন করে চলবে, আপনি একা রিক্সা চালিয়ে সংসার চালাতে পারবেন? আমি বললাম যে দেখেন আমি তো আসলে রিক্সা চালাই, এখন এরকম একটা মানে আল্লাহ হয়তো কিসমতে বা কপালে রাখছে এরকমটা আমার ওয়াইফের হয়েছে, তো আমি তো আছি ইনশাল্লাহ, আমি আমার বউকে দেখব। এবং তিনি তখন একটা হাসি দিয়ে আমার মাথায় হাত বুলাই দিয়ে বললো যে আপনার মতো একটা স্বামী প্রতিটা মেয়ের হওয়া উচিত, কারণ আপনার মতো স্বামী পাইলে মেয়েদের আর কোনো কষ্ট থাকে না। আপনার পঙ্গু ওয়াইফ নিয়ে আপনি সংসার করতে যাচ্ছেন শুনে আমি খুব খুশি হলাম। তো যাই হোক, আপনার ওয়াইফ আমার গার্মেন্টসে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং আমাদের একটা ফান্ড আছে, মানে আমরা কিছু টাকা রাখি এই সমস্যাগুলোর জন্য। তো সেখান থেকে আপনার ওয়াইফকে আমরা 5 লাখ টাকার একটা চেক দিলাম, আমার হাতে চেকটা দিল যে 5 লাখ টাকা দিলাম এবং এই টাকা দিয়ে আপনি কিছু একটা করবেন, কিন্তু মনে রাখবেন এটা আপনার ওয়াইফের শেষ সম্বল, মানে এটা দিয়ে আপনার ওয়াইফকে আপনার বাঁচাইতে হবে। এই 5 লাখ টাকা আমাকে দিল এবং 5 লাখ টাকা দেওয়ার পর মানে চেক দিল। এবার আমরা চেকটা নিয়ে ঘরে আসছি, এসে আমি বললাম যে আসমা কী করা যায়, সবার সাথে আলোচনা করতেছি যে কি করব না করব এটা নিয়ে আলোচনা করি। এর মধ্যে ওই যে দাদি আছে, দাদি হঠাৎ করে আমারে বললো যে আমার এক নাতি আছে, ওর ট্রাভেল এজেন্সি আছে, এরকম বললো কি ট্রাভেলস এজেন্সি আছে না চাকরি করে জানি না, বলে ওর লোকে যোগাযোগ কর, ওর লোকে যোগাযোগ করে তুই বিদেশ চলে যা। এরকম করে দাদি বলতেছে এই টাকাটা দিয়ে বিদেশ চলে যা এবং বিদেশ চলে গেলে তুই ভালো থাকবি। এরকম করে আমারে বললো যে টাকাটা দিয়ে তুই বিদেশ চলে যা, ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করবি, 5 লাখ টাকা দিয়ে কোনো ব্যবসা হয়? আর ব্যবসা করতে গেলে চাঁদা দেওয়া লাগবে, এই দেওয়া লাগবে, ওই দেওয়া লাগবে এবং ব্যবসা মাইর খাইতে পারিস, টাকা পয়সা নষ্ট হবে, তা এইসবের দরকার নাই, তুই টাকাটা দিয়ে তুই বিদেশ চলে যা। ওই দাদি তখন বলতেছে। তো এই দাদি এটা বলার পরে আমিও তখন চিন্তা করতেছি আসলেই কিন্তু কথাটা মিথ্যে না, কারণ আমি আসমার যে বিয়ে করছি, আসমার অন্তত হাত নাই এবং ও গার্মেন্টসে চাকরি করে, ওর পরিবারের কেউই ওরকমভাবে নাই। এখন আমি যদি আমার পরিবারকে এটা জানাই, আমার মাকে, আমার বোনকে, ওরা তো আসমারে কোনোভাবেই মেনে নেবে না এবং ওরা মেনে নেবে না, আমার কোনো লাইনও কিন্তু ওরা করে দেবে না যে আমাকে কিছু টাকা পয়সা দিয়ে আমাকে একটা লাইন ধরাই দিবে। আমার বোনের আমার জন্য এটাও করবে না, এমনি উপর থেকে বলবে ভাই কি করে, ভাই কেন কিছু করে না, ভাই এটা কেন করে না, ভাই ওইটা কেন করে না, এরকম অনেক কথা, হাজার কথা আমাকে শোনাবে, কিন্তু 2টা টাকা দিয়ে আমার পাশে এসে কিন্তু দাঁড়াবে না। এবার ওই দাদি যেটা বললো আমি তখন দাদির সিদ্ধান্তটাই মেনে নিলাম যে না, দাদি যেটা বলছে দাদির কথা আসলে ঠিক আছে। আমি যদি এখন একটু বিদেশে চলে যাই, বিদেশে চলে গেলে আমার কিছু টাকা পয়সা হবে, আমার পরিবার আমারে মানলো বা না মানলো আমি আসমারে নিয়ে ভালো থাকতে পারবো। আমার পরিবারে কারোর সাথে আলাপ আলোচনা না করেই আমি তখন করলাম কি, ওই আসমার টাকাটা দিয়া আমি তখন ওই প্রথমে একটা পাসপোর্ট করি এবং পাসপোর্টটা করার পর আমার পাসপোর্ট কপিটা যখন হাতে আসে, মানে পাসপোর্ট পাই, এবং পাসপোর্ট আসার পরে ওই দাদি তার নাতির কাছে আমাকে নিয়ে যায়। উনি মূলত একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি করে আর কি, যে প্রাইভেট ট্রাভেল এজেন্সিগুলো আছে না ওইগুলোতে চাকরি করে, এবং দাদির কেমন নাতি ওইটা আমি জানি না। ওনার কাছে আমি তখন পাসপোর্টটা জমা দিই এবং জমা দেওয়ার 3 মাস পরেই উনি তখন আমাকে একটা সুযোগ আসে যে একটা সৌদি আরবের ভিসা, ক্লিনারের ভিসা ওরকম আমাকে বলে, যে রাস্তা ক্লিনার নাকি বলো দিয়ে এরকম একটা ভিসার কথা বলে। তো আমি তো ভাই যে কোনো কাজ পাবো ওই কাজে আমি করব। পরে আমি ইন্টারভিউতে নিয়ে গেল, ইন্টারভিউ দিলাম এবং ইন্টারভিউ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওখানে আমি সিলেকশন হলাম, মানে আমি পাস করলাম এবং করার পরে ওরা আমাকে দেখে শুনে পছন্দ করলো, তো ওরা আমাকে ওই ভিসাতে নিয়ে যাবে, ওই দেশে নিয়ে যাবে। এখন যাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আছে বা প্রসেসগুলো আছে, ওই প্রক্রিয়া এবং প্রসেসের পিছনে দৌড়াইতে আছে যে দেখা যায় কি হয়, বা ওখানে গেলে তো একটা ভালো অবস্থার মধ্যে যাওয়া যাবে, ভালো হবে, এরকমভাবে চিন্তা করতেছে। একটা পর্যায়ে এরকম করতে করতে আমার তখন ভিসা লেগে গেলো, আমার পাসপোর্টে ভিসা লাগছে, আমার মানে সৌদি আরবে যাওয়ার দিন তারিখও ঠিক হয়ে গেছে। তো যখন দিন তারিখটা ঠিক হলো তখন ভাবলাম যে মানে শত হলো তো আমার মা, তাই না, মা আছে, ভাই আছে, মানে ভাই নেই, বোন আছে, বাবা আছে। আমি তখন এই ভিসাটা আমার যেদিন ফ্লাইট তার 3 দিন আগে বাড়িতে গেছি, আসমারে কিন্তু নিয়ে যাই নাই। এরপর আসমারে আমি ঢাকায় রেখে গেছি, বাড়িতে গেছি, বাড়িতে যা আব্বা আম্মারা এমনি এমনি জানাইছি আমি বিদেশ চলে যাব। এখন তারা বলতেছে তুই টাকা কই পাইলি, তুই বিদেশ যাবি, এবং বিদেশ তো আসলে বললে হয় না, অনেক টাকা পয়সার দরকার, তা তোর টাকা পয়সা কে দিছে? আমি আমার আব্বা আম্মারে কিছুই বললাম না, শুধু বলছি আমি বিদেশ যাব। এটাই বললাম যে আমি বিদেশ যাব এবং তাদেরকে ওইটুকুই বলা। আব্বা আম্মা বারবার বলতেছে তোরে টাকা কে দিল, তুই কোত্থেকে টাকা পাইলি, তোর তো টাকা পাওয়ার কোনো লাইন নেই, টাকা তোরে কে দিল, আমাকে ওই বারবার ঘুরে ফিরে এক কথায় রিপিট করে করে বলতেছে। আমি ওনাদেরকে আর কিছু বললাম না। 3 দিন পরে আমি বাড়ি থেকে চলে আসছি, মানে যেদিন ফ্লাইট তার আগের দিনে চলে আসছি, যে আমি ঢাকা থেকে যাব। যদিও আমার বড় বোন বা এরা বলছে আমাকে ঢাকা পর্যন্ত দিয়ে আসবে, মানে এয়ারপোর্ট দিয়ে আসবে। আমি বলছি যে না, আমার ঢাকাতে লোক আছে, ওরা আমারে দিয়ে আসবে।
এই বলে বাড়ি থেকে বিদেশিতে নিয়ে চলে আসলাম। এরপরে আসমা সহ ওই দাদি আরও কয়েকজন মিলে আমাকে তখন এয়ারপোর্টে দিয়ে আসে। তো আমি তখন সৌদি আরবে যাই, এবং সৌদি আরবে যাওয়ার পরে আমাকে আসলেই একটা কোম্পানি চাকরি দিয়েছে, কিন্তু এটা কোম্পানি একটা ক্যাটারিং কোম্পানি। মানে ক্যাটারিং কোম্পানি বলতে বিষয়টা এরকম যে আমি একটা কোম্পানিতে আসছি এবং ওই কোম্পানি আমাকে বিভিন্ন কোম্পানিতে বিক্রি করতেছে। মানে ওরা এরকম মানে মেন সাপ্লায়ার যেটাকে বলে আর কি, যে বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার নিয়ে আসে, শ্রমিক নিয়ে আসে, এবং এই শ্রমিকগুলোকে তারা ধরেন আমি যেখানে কাজ করতেছি ওইখানে আমাকে বেতন দিচ্ছে 10 টাকা পার ডে, প্রতিদিন 10 টাকা বেতন দিচ্ছে। এর ভিতরে আমাকে দিতেছে মাত্র 4 টাকা, আর 6 টাকায় ওই এজেন্সি খেয়ে ফেলে। যে এজেন্সি আমাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে ওরা খেয়ে ফেলে। যে দেখা যায় আমি যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে না ভাই আমি নিজেই চলতে পারি না, নিজেই খাইতে পারি না। সৌদি আরবে অনেক অভাবে পড়ে যায়, এতই অভাবে পড়ে যায় যে নিজের থাকা খাওয়ার টাকা ম্যানেজ করতে পারি না। আর এদিক দিয়ে তো আসমারে আমি ঢাকায় রেখে গেছি, ওর সাথে আবার কথাবার্তা বলি, ওরে দেখাশোনা করার মতো কেউ নাই, ও ঢাকায় একা থাকে। এমন করে প্রায় 8 মাসের মতো কেটে যায়। আমি সৌদিতে 8 মাস থাকি, এবং 8 মাস থাকার পরে এই জিনিসগুলো তো আসলে গোপন থাকে না। আস্তে আস্তে আমি প্রথমে আমার মায়ের কাছে বিষয়টা শেয়ার করি যে মা, এমনি এমনি আমি এইভাবে আসছি, একটা মেয়ের বিয়ে করছি, মেয়েটার হাত নাই এরকম। আম্মাকে বলার পরে আম্মাকে আমি ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পরে আম্মা আমার বড় বোন মানে জামাইকে নিয়ে, আমার বরাবর জামাইকে নিয়ে আম্মা তখন ঢাকাতে আসছে। তো আমার বড় বোন জামাই কিন্তু অনেক ভালো, মানে অনেক উদার মনের মানুষ, উনি অনেক ভালো দয়াবান। উনি মেয়েটারে দেখে ওনার মায়া লাগছে যে এত সুন্দর একটা মেয়ে। তো সবাই ওখানে যারা আছে, আমার গার্মেন্টসের মালিক বা আপনার গার্মেন্টসের ওয়ার্কার যারা ছিল বা ওই দাদি ছিল, তারা সবাই আমার দুলাভাইরে বলছে যে মেয়েটার সাথেও প্রেম করে বিয়ে করে এরপরে মেয়েটার গার্মেন্টস এরকম হাত চলে যায়, গার্মেন্টস থেকে কিছু টাকা দেওয়া হোক, ওই টাকা দিয়েও বিদেশ যায়। তো এটা বলার পর আমার দুলাভাই এক কথায় আমার মায়েরে বললো যে আপনি আর ডাইন বাও চিন্তা না করে আপনার বউরি নিয়ে আপনার বাড়ি যান, এরকম বউ আর পাবেন না। এই আমার বউরি নিয়ে তখন আমার মা আমাদের বাড়িতে গেল, এবং আমাদের বরিশালে গ্রামের বাড়িতে গেল। এই গ্রামের বাড়িতে যাওয়ার পরেই ভাই মানে আসমা আমারে প্রতিদিন ফোন দিয়ে কান্না করতো, প্রত্যেক দিন ফোন দিয়ে কান্না করতো যে শাহিন আমার আর সহ্য হয় না, আমার আর ভালো লাগে না, মানে আমি আর কি বলবো, মানে আমি আর না বুঝতে পারতেছি না, আমার এত কষ্ট আমার হইতেছে যে সবাই আমাকে খারাপ খারাপ কথা বলে, আমার হাত নাই, এই নাই, ওই নাই, আমি দেখতে প্রতিবন্ধী। আমি বললাম যে কারো কথায় কান দিও না, আমি তো তোমার স্বামী, আমি যেহেতু তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, সুতরাং কারো কথায় আমার কিচ্ছু যায় আসে না। এবং ওকে ওইভাবে সাপোর্ট দেওয়াতে ও আলহামদুলিল্লাহ অনেকটা খুশি হয়। এরকম করে সময়গুলো কাটতেছে। আমার আম্মার সাথে আমার বোনেরা খুব ঝগড়া করে। আমার যে বড় 2 বোন আছে, ওই 2 বোনে কেন একটা পঙ্গু মেয়েকে বিয়ে করতে হবে, ওর বিদেশ যাওয়া লাগলে আমাদেরকে বললো না কেন, মানে মনে হয় ওদেরকে বললো, ওরা আমাকে উল্টাই দিত। আসলে ভাই 1 পয়সাও দিত না, যে যার সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু মুখে মুখে আমার পুরো আমেরিকায় ঘুরে নিয়ে আসে, এরকম একটা অবস্থা। এমন করতে করতে ভাই ঠিকমতো বউরে টাকা দিতে পারি না, নিজেও সৌদি আরবে খাইতে পারি না। প্রায় 1 বছর 8 মাসের মতো আমি সৌদি আরবে থাকি। 1 বছর 8 মাস থাকি, এবং 1 বছর 8 মাস থাকার পরে আমার অবস্থা তখন এরকমভাবে হয়ে যায় যে আমি ঠিকমতো চলতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না, মানে অভাব অনটন আছে। একদিন চিন্তা করলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে যে পরিমাণের বেতন পাই ওই বেতন দিয়ে সারা জীবনেও কিছু করতে পারবো না, বাড়িতে গিয়ে হাল চাষ করলে অনেকটা ভালো। একদিন সকালবেলা আমি রাস্তার ক্লিন করতাম আর কি। তো আমাকে একটা এরিয়া দেওয়া, ওই এরিয়ার মধ্যে আমি তখন ক্লিন করার জন্য আসলে পরে ওই যে বলদের যে ড্রামগুলো হয়, যে ড্রামের মধ্যে মানে পুরো বাড়ির ময়লা একটা ড্রামে ফেলা হয় এরকম করে। তো আমি এরকম করতে করতে একটা বাড়ির সামনে গেলাম। তো ওই বাড়িটা মনে হয় ভাঙা হয়েছে, মানে বাড়িটা মনে হয় রিপেয়ার করা হয়েছে এরকম, মানে পুরনো মাল সাবানাগুলো অনেক পালাইছে, মানে অনেক, মানে বিশাল এখানে থুপ, মানে অনেক পড়ে আছে। তো চিন্তা করলাম এত মাল যেহেতু, এগুলো তো ট্রাক ছাড়া হবে না, আমি ট্রাকেরে কল দিলাম। তো ট্রাকেরে কল দিয়েছি, ট্রাক আসতে একটু টাইম লাগতেছে। তো আমি ওই যে ছোটো ছোটো যে মালগুলো সেগুলো সাইড করতেছে, মানে ট্রাকে তো আর একসাথে সব উঠাইতে পারবে না, কিছু লোহালঙ্কর আছে এগুলোকে সাইডে করতেছে, আবার কিছু জিনিস বিক্রিও করা যায় ওখানে। তাই বিক্রি করার মতো কোনো জিনিস পাই কিনা এরকম করতে করতে হঠাৎ করে ভাই একটা পলিথিনের ভিতরে আমি কি জানি দেখলাম, পলিথিন এবং কিছু কাপড়ে পেঁচানো। এইটা আমি তখন খুলে আমি দেখলাম যে এটার মধ্যে সব স্বর্ণ, মানে সবই স্বর্ণ। মানে এটা যে ওরা ফেলে দিছে, ওরা বলো দিয়া মানে ময়লা মনে করে ফেলেছে, কিন্তু ভিতরে এটা খোলে নাই, একটা প্লাস্টিকে পেঁচানো, উপরে প্লাস্টিক, ভিতরে কাপড়, কাপড়ের ভিতরে এটা, এবং গোল্ড, অনেকগুলা গোল্ড, আপনার কম না, প্রায় অনেক গোল্ড। এগুলো পায়ে আমি তখন আমার হাত পা কাঁপতেছে, ভাই এত টাকার স্বর্ণ, আমি তখন কি করব বুঝতে পারতেছি না। এর মাঝে বলো দিয়ে গাড়ি চলে আসছে, ট্রাক চলে আসছে, পরে ট্রাকে তারা মাল উঠাইতেছে, আমি আমার ওই যে ব্যাগ ছিল হাত ব্যাগের মধ্যে এই জিনিসগুলো ঢুকাইছি, মানে স্বর্ণগুলো ঢুকাইছি। ঢুকানোর পরে চিন্তা করতেছি এখন কি করব, এত স্বর্ণ হঠাৎ করে পেয়ে গেলাম। আমি তখন বাসায় গেছি, বাসায় যাওয়ার পরে ভাবতেছি এত স্বর্ণ করে নিয়ে তো আমার দেশে যাওয়া যাবে না,
এগুলো নিয়ে দেশে রওনা দিলেও পুলিশ আমারে ধরবে, এত গোল্ড আমি কোত্থেকে আনছি। পরে বুদ্ধি খাটিয়ে এটা লুকিয়ে রাখছি, রাইখা নিজে নিজে বুদ্ধি খাটাইলাম যে কী করা যায়, আমি এগুলোরে বিক্রি করব। তো রাতের বেলায় ডিউটি করতাম, মানে দিনের বেলায় ডিউটি করতাম, এবং রাতের বেলায় এক এক দিন এক এক দোকানে গিয়ে আমি স্বর্ণগুলো বিক্রি করতাম। আপনি কেউ কিছু প্রশ্ন করতো না, বাংলাদেশের মতো না যে কোত্থেকে আনছেন, কই পাইছেন, এরকম কোনো প্রশ্ন নাই। নিছি, দোকানে মাপছে, আমার রিয়াল দিয়ে দিছে, এরকম করতেছি এবং বিক্রি করতেছি, আর বাংলাদেশে টাকা পাঠাইতেছে। বাংলাদেশে টাকা পাঠাইতেছি, আমার বউর অ্যাকাউন্টে পাঠায়, মায়ের অ্যাকাউন্টে পাঠায়, মানে টাকা পাঠাইতেছে। এরকম করে করে প্রায় আমি 2 মাস লাগে স্বর্ণগুলো বিক্রি করি। মানে আপনি বুঝেন আমি কত টাকার গোল্ড বিক্রি করি। এই গোল্ডগুলো বিক্রি করে আমি হঠাৎ করে কোম্পানিকে বলি যে আমি আর থাকবো না। কোম্পানি তখন বলতেছে বেতন বাড়াই দিব, এই সুবিধা দিব, ওই সুবিধা দিব, এটা করব, ওইটা করব, অনেক কথাবার্তা। আমি আর থাকবো না, আমি কাজ করবো না, আমার ভালো লাগে না, আমার শরীর ভালো না, এটা বলে কোম্পানি থেকে তখন আমি ফুললি ক্যান্সেল নিয়ে নিই। এবং ক্যান্সেল নিয়ে আমি তখন বাড়িতে আসি। বাড়িতে এসে তো আমার আব্বা আম্মা কিরে এত টাকা আমি কোত্থেকে পাইলাম। পরে আমি মোটামুটি আমার মাকে একটু ধারণা দিচ্ছি, মা এমনি পাইছি। ওই সময় আমার দাদা দাদি মারা যায়, তারা মারা যায় সবাই, আমার মা থাকে আর আমার বোনেরা থাকে, আমি এদেরকে নিয়ে আসি। বাবাও তখন অনেকটা অনেক অসুস্থ, বাবা কাশি দিলে মানে বমি আসে, এরকম একটা অবস্থা। পরে বাড়িতে এসে চিন্তা করছি কী করা যায়। আমি এরকম প্ল্যান প্রোগ্রাম করতেছি, এমন করতে করতে প্রথমে একটা হাইএক্স গাড়ি কিনলাম। এরই মাঝে আমার বউ, আমি বাড়িতে আসার পর আসমা প্রেগনেন্ট হয়েছে, মানে আসমার পেটে বাচ্চা আসছে। তো বাচ্চা আসার পরে আমি তখন প্রথমে একটা গাড়ি কিনলাম, এবং আমার একটা মানে গাড়িটার কেনার কিছুদিন পরে আমার একটা মেয়ে সন্তান হয় আসমার ঘরে। মানে এখানে বছর ধরে কিন্তু আমি অপেক্ষা করি সৌদি আরব থেকে আসার পরে, মানে হঠাৎ করে কোনো কিছু শুরু করি না। হঠাৎ করে শুরু করলে অনেকে মনে করবে আমি টাকা মাইরে দিয়ে আসছি, এটা ওইটা অনেক খারাপ কথা মনে করতে পারে। এই জন্য হঠাৎ করে কিছু শুরু করলাম না। বছর দেড়েক পরে আমি তখন একটা হাইএক্স গাড়ি কিনলাম, ওই যে মিনি বাসগুলা। এবং হাইএক্সটা কিনে বিভিন্ন ধরনের বিয়ের ভাড়া, অনুষ্ঠানে এটা ওইটা, বা বিদেশ যাত্রী নিয়ে যাওয়া, ঢাকায় যাওয়া আসা, আলহামদুলিল্লাহ একটা গাড়ির প্রচুর ভাড়া আসে। মানে টাইম দিতে পারি না, এদিক দিয়ে তো আমার মেয়ে আছে, আর আমার কাছে তো টাকাও আছে পর্যাপ্ত। এবং একসাথে আবার 2টা গাড়ি কিনে ফেললাম, একটা তো আছেই, সাথে আরও 2টা কিনলাম। এবার আমার টোটাল 3টা গাড়ি। এবার 3টা গাড়ির ইনকাম দিয়ে আমি আরও 2টা গাড়ি কিনছি, আরও 2টা গাড়ি কিনলাম, টোটাল আমার 5টা গাড়ি হইল। এবার আমি মোটামুটি গাড়ির একটা গ্যারেজ করে ফেলি। এবং মানে আমি আমার এলাকাতে ছিলাম একজন রিক্সা ড্রাইভার, বাট এখন প্রতিটা অনুষ্ঠানে আমি প্রধান অতিথি। ধরেন ওখানে পোলাপাইন কোনো একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়লো, ক্রিকেট খেলার, ওইখানে আমাকে প্রধান অতিথি দেয়। মানে আমি যাদের সাথে বসি ওরা কিন্তু আমার রিক্সায় উঠতো। মানে কথাগুলো আমি বাস্তবতার জন্য বলতেছি। আমি যাদেরকে মানে আমি যাদেরকে আমি মানে বাজারে নিয়ে যেতাম, ঘাটে নিয়ে যেতাম আমার রিক্সায় করে, ওই মানুষগুলো এখন আমার পাশের চেয়ারে বসা। এবং আমি আবার আমাদের মসজিদ কমিটির মধ্যে একটা ভালো পদ পেয়ে যাই। এবং এরকম করে মানে অনেক জায়গার ভিতরে এখানে আমার নাম দেয়, ওইখানে নাম দেয়, মানে যেখানে যাবেন শাহিন ভাই, শাহিন ভাই, শাহিন ভাই। এরকম করতে করতে এলাকার লোকজন মিলে বলতেছে শাহিন ভাইয়ের নির্বাচনও করাইব। আমার এই চেয়ারম্যান ইলেকশনে তারা করাই দিছে। তো আমার মেয়েটা এভাবে বড় হচ্ছে, বাট আমি বলছি ভাই আমি চেয়ারম্যানই হব না, আমি করব না। এরপর এলাকার লোকজন আমাকে চেয়ারম্যান প্রার্থী বানাইছে এবং আমি চেয়ারম্যান ইলেকশন করি। মানে ইলেকশনে আমার অনেক টাকা খরচ হয়, মানে অনেক ব্যয় টাকা খরচ। আমি কঠিন একটা ধরা খাই, আমি ইলেকশনে পাস করি না। চেয়ারম্যান ইলেকশন করি, ইলেকশনে পাস করি না, কিন্তু বিপুল টাকা আমি খরচ করি। এই টাকাগুলো খরচ করি এবং খরচ করার পরে নির্বাচনে ফেল করি। ফেল করার পরে মনটা তখন একটু একটু করে খারাপ হয়ে যায়। মানে ফেল করি, নির্বাচনটাতে ফেল করার পরে তখন আমার একটা মেয়ে আছে, আর কোনো আমার সন্তানাদি হয় নাই। ওই মেয়েটাই আসমার কাছে আছে, আসমার কাছে বড় হচ্ছে। এইভাবে সময়গুলো যেতে যেতে আমার আব্বা তখন মারা যায়। আমি নির্বাচনের পর আব্বা মারা যায় এবং আব্বার দাফন কাফন করি। পরে মা আছে, মা আমার বউর সাথে আছে। এরকম করে কাটতে কাটতে তো আমার যে গাড়ির গ্যারেজ আর কি, ওই গ্যারেজে আমি বেশিরভাগ থাকতাম। তো গ্যারেজে বেশিরভাগ থাকতাম ফেল করার পরে। তো ওই গ্যারেজের পিছনে একটা বাড়ি আছে, মানে আমার গাড়ির গ্যারেজের পিছনে একটা বাড়ি আছে। ওই বাড়িটা নতুন বানাইছে, আগে ওরা গ্রামের ভিতরে থাকতো, এখানে এসে এখন বাড়ি বানাইছে। ওইখানে একজন মানে মহিলা আছে, ওনার আবার এক ছেলে এক মেয়ে আছে। মহিলার নাম হচ্ছে জুই, মানে আমরা জুই ভাবি বলি আর কি। তো ধরেন আমি এখানে গ্যারেজের মধ্যে আসছি, মাঝে মাঝে পানি খাইতে লাগে, এটা ওইটা লাগে, তো পিছনে বাড়িতে যাই। আবার ওনার হাজব্যান্ড আমার সাথে ওইদিকে সৌদি আরবেই থাকতো, মানে উনি সৌদি আরবে ভালো অবস্থানের মধ্যে আছে আর কি। পরে যাই, ভাবি আমারে পানি দেয়, এটা দে ওইটা দে, ভাবির কাছ থেকে পানি খাই, এমনি অমনে কথাবার্তা বলি, মানে নির্বাচন নিয়ে কথা বলে, এটা ওইটা। অনেক সময় দুপুরে খিদা লাগছে, বাড়িতে যায় খাইতে অনেক লেট হবে, বাড়ি অনেক দূরে, ভাবির কাছে জায়গা, এই জুই ভাবি কী রান্না করছেন দেখি, এই চলেন খেয়ে ফেলি। তো ভাবির সাথে বসে খাইয়ে ফেলি। এরকম ভাবির ছেলে আসছে, মেয়ে আসছে, এগুলো ছোটো ছোটো। মানে ভাবির হাজব্যান্ড এখানে নতুন বাড়ি বানায় এখানে ভাবিরে রেখে দিছে, উনি সৌদি আরবে থাকে। এমন করতে করতে এই ভাবির সাথে দুষ্টামি করতে 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 একটা পর্যায়ে মানে হয় না যে স্বামী ওনার বিদেশ, উনিও একা একা ঘরে থাকে, আমি এখানে গাড়ির কোম্পানির মালিক, আমিও মাঝে মাঝে যাই ওনার কাছে।
আর আমার বউ তো আমার মাকে নিয়ে ভালোভাবে আছে, বাড়িতে আমার মেয়েকে নিয়ে আছে। এইরকম করতে করতে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, এবং সম্পর্ক হতে হতে উনি একদিন নিজেই আমারে বলে যে, শাহিন ভাই, এইটা আপনি কি করলেন? একটা হাত নাই মেয়ের বিয়ে করলেন, আপনার কি টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব আছে? এটার আপনি কেন বিয়ে করলেন? আমি বললাম, ভাবি যখন বিয়ে করছি তখন তো হাত ছিল, আর বিয়ের পরে আল্লাহ হাত নিয়ে গেছে, আমি কি করব? পরের বেলা আইসেন মাঝে মাঝে। এরকম করে উনি একদিন আমার রাতে বললো যে, শাহিন ভাই, হাঁসের মাংস রান্না করছি, আপনি আইসেন। ওই শীতকাল ছিল, ওই সময় শীত পড়তেছিল। পরে আমি বললাম, তো শীতকালে তো হাঁসের মাংস খেতে মজা, আমি ঠিক আছে আমি যাব। পরে রাত 9টার দিকে গেলাম, ভাবি দেখলাম একেবারে টেবিলের মধ্যে খাবার দাবার দিয়েছে, একদম ডাঁটসে খাবার খাইতেছি। অ্যান্ড খাবার টাবার খাওয়ার পর আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আসি। পরে আমি বললাম, ভাবি জায়গা। পরে বলে, আরে ভাই, এরকম একটা পাতলা গেঞ্জি গায়ে দিয়েছেন, বাইরে এত ঠান্ডা, অ্যান্ড কীভাবে যাবেন? আজকে রাতে থাইকে যান। আমি বললাম, না না না, রাতে থাকবো না, আমি চলে যাই। বলতেছে, আরে ভাই কেন যাবেন? আমি বললাম, আরে গ্যারেজে তো আমার জ্যাকেট আছে, ওইটা গায়ে দিয়ে বাড়ি চলে যাবো। বলে, তো এত রাতের বেলা চলে যাবেন কেন? এটা কি কোনো বাড়ি না? এখানে থাকলে সমস্যা কি? আপনার বাড়িতে গিয়েও আপনি থাকবেন, এখানেও থাকবেন, সমস্যা কি? আমি বললাম, না আপনার কথাও যুক্তি আছে, এখানেও থাকা যায়, তা আমার বউ কি বলবে? বলে, বউরে ফোন দিয়ে বলেন আপনি ঢাকায় যেতেছেন। বাপ রে বাপ, বউর জন্য পাগল হয়ে গেছেন। ওরা আমি ফোন দিয়ে বললাম যে, আসমা, আমি তো ঢাকায় যাবো, ঢাকার একটা ভাড়া আছে। পরে আমি তো আসলে ঢাকায় যাই না, ঢাকাতে আমার ড্রাইভাররাই যায়, কিন্তু আমি তো আবার ওই সময় কিন্তু গাড়ি চালাইতে পারতাম, মানে আমি কিন্তু গাড়ি চালাইতে পারি ওই সময়। পরে মানে আমারে বলতেছে যে, আমি বললাম যে আমি এরকম এরকম ঢাকায় যাবো। পরে আমারে বলতেছে যে, আচ্ছা ঠিক আছে। মানে আমি তখন ঢাকার কথা বলে ভাবির সাথে ওই বাসায় থেকে গেলাম। তো থেকে গেলাম মানে তো বুঝতেই পারলেন যে ওনার সাথে আমার এই ধরনের সম্পর্ক রাতের বেলা বেশ কয়েকবার হইল। এ হওয়ার পর থেকেই ধরেন আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম। এরপরে ধরেন আমি যেখানেই যাইতেছি, মানে ভাবির সাথে আমার একটা সম্পর্ক। মাঝে মাঝে ভাবিরে নিয়ে মার্কেটে যাই, ভাবির বাচ্চা কাচ্চারে শপিং করাই দিই, ভাবিরে শপিং করাই দিই, কেনাকাটা করাই দিই। এবং একটা গাড়ি, মানে আমার একটা প্রাইভেট কার আমি ভাবির জন্য বরাদ্দ করে দিয়েছি, একটা ড্রাইভার রাইখা, যে এই জুই, মানে আমি জুই বলি তখন, এই জুই কোথায় যাবে, জুই কোন জায়গায় যাবে, সবসময় জুইরে খেয়াল রাখবে। মানে ওই রকম করে আমি তখন মানে তার পিছনে এরকম গাইডলাইন দিতে থাকি। অ্যান্ড ওই সময়তে আর আমার বউ আসমার আমার ভালো লাগে না, আমি আসমার কাছে যাই না। আমার একটা মেয়ে আছে, মেয়ের খোঁজ খবর নেই না। তো অনেক ছেলেপেলেরা আছে না আমার ড্রাইভার বা অনেকেই আস্তে আস্তে আসমার কাছে মনে বিষয়গুলো বলে দেয় যে এমন এমন করে আমি এদিকে বা ডাইভার্ট হয়ে যাচ্ছি, আমি জুই ভাবির কাছে যাচ্ছি, এটা মনে অনেকেই বলে। তো বলে দেওয়ার পরে আসমা তখন এই বিষয়গুলো আমার মাকে জানায় যে ও তো এখানে থাকে, ওইখানে এরকম এরকম কোন মহিলার সাথে নাকি ওর সম্পর্ক আছে, ওই মহিলার কাছে যাইতেছে, মহিলার কাছে আসতেছে, ও তো এই জন্য বাড়িতে আসে না, এটা ওইটা আমার মাকে বলে। এই মা আমায় বাড়িতে গেলে মা আমারে ঝগড়া করে, তোর বউ আছে, তোর বাচ্চা আছে, এরপরও তুই কেন অন্য মহিলার কাছে যাবি, অন্য ঘরে কেন থাকবি? মানে আমাদের বরিশালের বাসায় খুব খারাপ খারাপ করে মা আমারে গালি টালি দেয়, তোর মাতারি এরকম বলে, এইটা বলে ওইটা বলে। এই প্রতিদিন আমি জুয়েরে মারি, এই মানে আপনার আসমারে মারি, এই আসমা তুই এটা কেন বললি, তুই এটা মায়ের কাছে বললি কেন, মাকে এটা কেন বললি, ওইটা কেন বললি? এইরকমভাবে সাংসারিক ভাই আর কোনো শান্তি নেই, শান্তি নাই নাই নাই। একটা সময় আমি আর বাড়িতে যাওয়াই বন্ধ করে দিলাম, বাড়িতে যাই না, ঘরে যাই না, এবং বাড়ি ঘরে যাই না, আমি এখানেই বসে আছি, এই জুইয়ের সাথে থাকতেছি, জুইয়ের কাছে যাচ্ছি, জুইয়ের সাথেই ঘুমাইতেছি। মানে ওই আমি একদম আমার ওয়াইফের মতো তখন ওরে ব্যবহার করতেছি। ওর জামাই কি জানে না ওইটা তার আমি জানি না, যে সৌদি আরবে ওর যে হাজব্যান্ড আছে, স্বামী আছে, উনি এই সম্বন্ধে কতটুকু জানে ওইটা আমি জানি না। তবে গ্রামের সবাই বলতেছে যে আমি ওর কাছে যাই, ওর সাথে থাকি, ওর সাথে আমার সম্পর্ক আছে, এটা গ্রামের সব মানুষরাই বলে। অ্যান্ড এইভাবে সময়গুলো কাটতে কাটতে দেখা গেল একটা পর্যায়ে ওই জুই আমার নিজেই বলতেছে যে আপনি আপনার সাথে এরকম সম্পর্ক করি, আমার জামাই তো সৌদি আরব থেকে আমাকে ফোন দিয়ে বলছে ওই দেশে আসলে আমাকে তালাক দিয়ে দিব, ও দেশে এসে আমার তালাক দিয়ে দিব, ও আমারে বলে দিছে। তো তালাক দিলে এখন আমি কি করব, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে, এখন আমার তো এরকম একটা বদনাম এলাকাতে হয়ে গেল, আমার তালাক দিয়ে দিলে সমস্যা কি, আমি তো ওরে বিয়ে করব। পরে বলে, আপনি আমার বিয়ে করবেন, আপনার না বউ আছে, বাচ্চা আছে? আমি বললাম, বউ বাচ্চা আছে তো সমস্যা কি, বউ বাচ্চার জায়গা, তুমি তোমার জায়গায়। ও হঠাৎ করে বললো বসছে যে না, আমি তো সতীনের সংসার করব না। আমি বললাম, কি বলো সতীনের সংসার করবো না? বলে, না আমি সতীনের সংসার করব না, আমাকে যদি আপনি আপনার ঘরে নিতে হয় তাহলে আপনার বউ আর বাচ্চাকে বের করে দিতে হবে। আমি বললাম যে আমি বউ বাচ্চা বের করে দেবো? বলে, আচ্ছা ঠিক আছে, বাচ্চা থাকুক, যেহেতু আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনার বউকে আপনি ডিভোর্স দিয়ে দেন, আপনার বউকে আপনি ডিভোর্স দেন, তালাক দিয়ে দেন, আপনার বউকে আপনি ছেড়ে দেন, আমি সতীনের সংসার করতে পারবো না। আমি তখন জুইয়ের উপরে ভাই এতটাই নির্ভরশীল, মানে এতটাই ডিপেন্ড, মানে জুই আমাকে যেটা করতে বলবো আমি সেটাই করব, হোক এটা ভালো, হোক সেটা খারাপ, বা এটা যতই কঠিন হোক আমি এটা করবই। মানে আমি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, ওর ফিগার, ওর চেহারা, মানে যে কোনো কেউ দেখলেই ওর জন্য পাগল হয়ে যাবে। অনেক মোটা ছিল, ফর্সা ছিল, সুন্দর ছিল, লম্বা ছিল, মানে সর্বদিক থেকে একদম পারফেক্ট।
তো এখন আমার কথা হচ্ছে যে না, আমার যেহেতু ওরে ভালোই লাগছে, আমি ওর সাথে সংসার করব, মানে আমি ওরে বিয়ে করব। এই বাড়িতে শুধু ঝগড়া করি, উসিলে খুঁজতেছি যে কীভাবে আসমারে তালাক দেওয়া যায়। এইভাবে ঝগড়াঝাটি করতে করতে একদিন হঠাৎ করে, মানে আমার উসিলে আর কি, যখন তালাক দিয়ে দেবো, এই মানে তরকারি রান্না করছে, সবই ঠিক আছে, আমি হঠাৎ করে বলতেছি এই তরকারির মধ্যে লবণ হয় নাই, এই তুই কী রান্না করস? ও তখন রাগ করে বলে হ্যাঁ, জুইয়ে যেটা দেয় ওইটা তো ভালো লাগে, আমারটা ভালো লাগে না। আমি বললাম যে তোরা আমি রাখবো না, তোরা আমি তালাক দিয়ে দিলাম। এই কথা বলে বিকালবেলা, মানে দুপুরের দিকে আম্মার সামনে, আমাদের বাড়ির আরও একটা মহিলা আছে, ওইটার সামনে বললাম যা, তোর আমি 3 তালাক দিছি। এই 3 তালাক এই কথাটা বলে ফেলার পরে আম্মা তখন বলে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তুই কী বললি? আমি বললাম দিয়ে দিছি। এই কথা বলে হুজুরের কাছে গেছি, মসজিদের হুজুরে যাই বললাম হুজুর আমি 3 তালাক দিয়ে দিছি। হুজুর বলে সংসার করবেন? আমি বললাম না, করবো না। তো ছেড়ে দিবেন? আমি বললাম ছেড়ে দিব। তো হুজুরে তখন সন্ধ্যার দিকে আসছে, আইসা মানে হুজুরে তখন পরিপূর্ণভাবে তালাকের যে সিস্টেমটা, ওই সিস্টেমে হুজুর তখন আবার আমার নতুন করে তালাক দেওয়াইলো। আমি ওরে তালাক দিয়ে দিছি। এবং তালাক দেওয়ার পরে সকালবেলা, মানে ওর সাথে আমার কাবিন হয়েছিল 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা কাবিন ওরে বিয়ে করছি। তা হুজুর বললো যে 1 লক্ষ টাকা দিয়ে আপনারা ছেড়ে দিবেন। তা আমি বলছি যে ঠিক আছে, সন্ধ্যার সময় আমি বলতেছি আমি চলে যাচ্ছি, আমি সকালবেলা আসবো, আইসা তোরা 1 লাখ টাকা দিয়ে তুই চলে যাবি। আমি তখন এই হুজুরে তালাক দেওয়ার পরে মানে আমার গ্যারেজে চলে আসছি। মা তো ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে যে শাহিন এটা ভালো করস নাই, এই কাজটা তুই খুব খারাপ করছিস, এটা আম্মা বলতেছে। আম্মার কথা আমি শুনলাম না, গ্যারেজে আসলাম। গ্যারেজে এসে আমি ডিরেক্টলি চলে গেলাম জুইয়ের বাসায়। আমার তখন মন টন খারাপ ছিল, যেহেতু আমার আসমার সাথে যাই হোক একটা ভালো সম্পর্ক তো ছিল। জুইয়ের বাসায় যাওয়ার পরে জুই আমার মাথা টিপে দিচ্ছে, হাত টিপে দিচ্ছে, আমার ঘুম পাড়ায় দিছে। সকালবেলা মানে ভোরে ভোরে আমার আম্মা আমারে ফোন দিতে আসে, ভোরের দিকে। আমি রিসিভ করলাম, মা কী হয়েছে? মা আমারে বলে তোর বউ তো নাই, তোর বাচ্চাও নাই। আমি কী কোন, আমার বউ নাই বাচ্চাও নাই? আমি তখন বেরোয় বাড়ির দিকে আসছি তাড়াতাড়ি, একটা গাড়ি নিয়ে বাড়িতে আসছি। আইসা দিকে আরে কথা তো সত্য, আমার বউ নাই, আমার ওয়াইফও নাই। মারে বললাম যে কী হয়েছে? বলে তা তো জানি না, মেয়ে মনে হয় তোর বউ ওরা নিয়ে পালাই গেছে, বাচ্চা নিয়ে পালাই গেছে। এবার আমি কি করলাম, এই ঢাকায় গেলাম, মানে ওরা খোঁজার জন্য ঢাকায় গেলাম, যে আমার তো আমার মেয়েরা লাগবে, যেহেতু আমার বউ তো তালাক দিয়ে দিচ্ছি, বউ তো আমার লাগবে না, আমার মেয়েরা লাগবে। এই ঢাকায় যে আমার মেয়েরে খুঁজতেছি, ওর যে মানে যে ঠিকানা আছে, ওর সৎ বাবার কাছে যাইতেছি, মানে সৎ মায়ের বাড়িতে যাইতেছি, ওনারা বলে ওনাদের এখানে আসে নাই। তা কই গেছে এরা কেউ বলতে পারে না। তো বলতে পারে না, এদিক দিয়ে মানে আমার জুই ফোন দিয়া আমার পাগল বানায় ফেলতেছে যে আমার স্বামী টিকিট কেটে ফেলছে, আমার স্বামী চলে আসবে, আমার স্বামী আসার আগে আপনি কিছু একটা করেন। এবার আমি আসমারে খোঁজা বাদ দিলাম, আমার মেয়েরে খোঁজা বাদ দিলাম, আমি আবার মানে আপনার বরিশালে চলে আসি। আইসেই তখন আমি পারিবারিকভাবে এলাকার কয়েকজন লোক নিয়ে, তখন জুই তার মানে লিখিতভাবে তার স্বামীর এসে তালাক দিয়ে দেয়। তার স্বামীরে তালাক দিয়ে তখন সে আমারে বিয়ে করে। আমি তখন জুইরে নিয়ে বাড়িতে আসছি। তো জুইরে নিয়ে বাড়িতে আসার পরে আমার মা এটা মায়ের নিতে পারে নাই, মায়ের মন অনেক খারাপ, আমি কেন জুইরে নিয়ে বিয়ে করলাম। আমার মা কিন্তু আসমারে পছন্দ করতো, আসমার প্রতি আমার মায়ের টান ছিল। এবার জুইকে আনার পরে আমি তখন আমার ওই মেয়েটারে খোঁজার জন্য, মানে আসমার যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে খোঁজার জন্য আমি ঢাকাতে ঘুরতাম। আমার বউ তো মানে জুই তখন একটা সময় আমার সাথে রাগ করে গেল যে হ্যাঁ কেন ওই মেয়েরে খুঁজতে হবে, মেয়ে তো তার মায়ের সাথে চলেই গেছে, এখন তো তোমার ওই মেয়েরে খোঁজার দরকার নেই, ওই মেয়েরে তুমি কেন খুঁজবা, বাদ দাও, ওই মেয়েরে খুঁজতে হবে না। তা আমিও ওনার মেয়েরে খুঁজি না। এরই মাঝে জুই অলওয়েজ আমার আম্মার সাথে ঝগড়া করে। মানে আমার বউ আসমা থাকতে যেরকম আমার আম্মা ভালো ছিল বা সর্বদিক ঠিক ছিল, এখন জুই আসার পরে ব্যতিক্রম হয়ে গেছে। জুই রান্নাও করে না, কাজের মহিলা আমি রাখছি রান্না করার জন্য, এই জুই কাজের মহিলার সাথে ঝগড়া করে, মার সাথে ঝগড়া করে, মানে একটা অন্যরকম একটা ঝামেলাও শুরু করছে। তো আমি কি করবো এখন? পরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে ওর একটা ছেলে আছে, মেয়ে আছে, ছেলে মেয়ে নিয়েই কিন্তু চলে আসছে। ওর স্বামী দেশে আসছে, আসার পর ওর স্বামী আরেকটা বিয়ে করছে। যখন ওর বউ চলে গেছে, ও আরেকটা বিয়ে করছে, ওই বউ নিয়ে আসছে, কিন্তু ওর ছেলে মেয়ে দেয় নাই। এখানে আরেকটা কথা আছে, ওর জামাই কিন্তু ছেলে মেয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু এলাকাতে আমার একটা দাফট আছে, এলাকাতে আমার একটা ক্ষমতা আছে, এবং আমার টাকা পয়সা দিয়ে আমি তখন ওর এই সন্তানগুলোকে আর নিতে দিই না। যেহেতু আমার সন্তান আর দিই নাই, এই জন্য ছেলে মেয়েগুলোর আমি আটকে রাখছি এবং তার মায়ের কাছে রাখছি, মানে আপনার জুইয়ের কাছে রাখছি। এরপর এরকম করে চলতেছে। জুই তখন আমার সাথে ঝগড়া লেগে গেছে, যে ঝগড়া লেগে একটা পর্যায়ে বলতেছে গ্রামে থাকবে না। হঠাৎ করে আমারে বলতেছে আমি গ্রামে থাকবো না, গ্রামে থাকলে কবে আমি তোমার মায়ের মাথা ফাটাই দিয়ে ঠিক নেই, তোমার মা ওই খালি আসমা আসমা করে, আসমারে ছাড়া কিছু বুঝে না, এবং আসমার জন্য আমার সাথে ঝগড়া করে, তো আমি তোমার আম্মুর সাথে থাকবো না, তুমি আমারে কিছু একটা করো। তাই আমি বলে আমি কি করব? বলে তুমি আমার শহরে রাখ, ভাষা ভাড়া রাখো, আমি এখানে থাকবো না। তো এবার আমি যদি শহরে চলে যাই তা আমার গাড়ি গ্যারেজ কে দেখবে? পরেও বলে না, গাড়ি গ্যারেজ যেই মধ্যে দেখবে তুমি আমার শহরে নিয়ে যাও। পরে দেখলাম যে কোনোভাবেই ভাই আমার মার সাথে ও বনেই না, মানে আমার মায়েরও মারতে যায়, ও আমার মায়েরে মারতে যায়, মানে এরকম একটা অবস্থা। পরে চিন্তা করলাম যে যাই হোক, কি সাংসারিক ঝামেলা ভালো লাগে না,
এমনিতেই মাথা সবসময় ব্যথা করে। পরে আমি ওরে শহরে একটা বাসা ভাড়া করে দিলাম। শহর বলতে আমাদের যে উপজেলা আছে, আমাদের উপজেলাতে। তো আমাদের উপজেলাও কিন্তু আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে। তো এখানে আমি উপজেলাতে গিয়া আবার এখানে আসা, আবার যাওয়া, আবার আসা আমার জন্য অনেকটা টাফ হয়ে যায়। তো আমার একটা বিশ্বাস তো ছেলে আছে, নাম হচ্ছে শাহাদাত। মানে ও আবার ড্রাইভার। ওরে আমি অনেক বিশ্বাস করি যে শাহাদাত অনেক ভালো, মানে ওরে আমি বিশ্বাস করি। এবং শাহাদাতরে বিশ্বাস করে আমি তখন শাহাদাতরে বললাম যে শাহাদাত, এই তুমি তাইলে গ্যারেজ দেখাশোনা করবা, আমি আর খুব বেশি একটা আসবো না, হয় 2-3 দিন পরে আসবো, তুমি হিসাব টিসাব সব রাখবা। গাড়ি কয়টা ভাড়া গেল, কয়টা আসছে, কয় টাকা ভাড়া উঠছে, কয় টাকা তেলে গেল, গ্যাসে গেল, এগুলো সব তুমি হিসাব নিকাশ রাখবা। আর আমি মানে 2-1 দিন পর পর আসবো। এই কথা বলে আমি তখন পার্মানেন্টলি এই জুইকে নিয়ে আমি তখন ওই উপজেলা, আমাদের উপজেলা শহরে ওইখানে একটা বাসা ভাড়া করি, ওইখানে থাকতে শুরু করি। এই ওর বাচ্চা 2টা আছে, 2টার স্কুলে ভর্তি করাই, 2টা আমার আঙ্কেল ডাকে, আমি ওরে নিয়ে মোটামুটি ওই জায়গার মধ্যে ভালোভাবে আছি। এরকম করে শাহাদাত আমার বাসায় আসে যায়, শাহাদাত আসে যায়। আবার শাহাদাতের সাথে আবার আমার বউ জুইয়ের অনেক ভালো একটা সম্পর্ক, জুইয়ের অনেক ভালো একটা সম্পর্ক। আর ওই দিক দিয়ে তো আমার মা বাড়িতে আছে। আমার মা তখন খুবই অসুস্থ। আমি মায়ের জন্য কাজের মহিলা একটা রাখছি, কিন্তু কাজের মহিলা রাখছি আমার মা মানে অনেকটা অবস্থা খারাপ আর কি। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, বাসার বাইরে যেতে পারে না, মানে খুব একটা খারাপ অবস্থা। আর আমি যদি জুইরে বলি যে জুই অন্তত মার একটু দেখতে যাও, মায়ের অবস্থাটা কি, সতলে তো আমার মা আর আমার বোনের ওই সময় যে যার সংসার নিয়ে ব্যস্ত। আমার বোনের আমার মার কাছে আবার সময় নেই, কেউই আমার মায়ের খবর নেয় না। পরে আমার বউর আমি বললে যায় না, তাই মাঝে মাঝে মায়ের জন্য বাজার সাজার নিয়ে যায়, এটা ওইটা নিয়ে যায়, মায়ের খোঁজ খবর নেই, মা এখন কেমন আছে, মা ভালো আছে কিনা, এই মায়ের খোঁজ খবর নিতেছি, মায়ের জন্য ঘুরতেছি। এইরকম করতে করতে ভাই একটা সময় হলো কি, মানে এই এই ছেলেটা, শাহাদাত ছেলেটা আমাদের বাসায় আসতো, আমাদের বাসাতেই যাইতো। এমন করতে করতে মাঝে মাঝে মানে আমি দেখতাম যে আমি ধরেন বাসা থেকে বেরোইছি, কোনো কারণে বাসা থেকে বেরোইছি, বাসায় এসে দেখি শাহাদাতের দেখার পরে, কি শাহাদাত তুমি এখানে, বলে ভাই মানে হিসাব দিতে আসছি। তাই আমি বললাম না, তুমি না একটু আগে হিসাব দিয়ে গেলা, বলো ভাই মনে নাই, বেরিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছে। এরকম করে মাঝে মাঝে আমি না থাকলেও ঘরে আসতো, আমি না থাকলে আমার ঘরে আসতো। এই বিষয়টা তখন আমার কাছে একটু ডাউট লাগে, কিরকম আমি না আসলে ঘরে আসবে কেন, আমি না আসলে ঘরে আসবে কেন। পরে আমি মানে ওরে বলতাম যে এই শাহাদাত তোমার আর আসার দরকার নেই, আমার ফোন দিবা ঘরে আসার আগে, এরপরও মানে ঘরে চলে আসতো। এরকম করে কাটতে কাটতে আমি একটা সময় ডিরেক্টলি বললাম যে তুমি আর আমার ঘরে আইসো না, তুমি আমার ফোন দিবা, আমি ডাইরেক্ট গ্যারেজে যাব, তোমার আসার দরকার নেই। এমন করে আমার বউ তখন বলে আমি এই জায়গায় যাব, আমি ওই জায়গায় যাব, ড্রাইভার কারে শাহাদাত, অন্য কোনো ড্রাইভার দিলে আমার বউ যায় না, আমি শাহাদাতের সাথে যাব, শাহাদাত ভালো। তাই তুমি শাহাদাতের সাথে কই যাবা, না আমি শাহাদাতের সাথে যাবো, আমি অন্য কোনো ড্রাইভারের সাথে যাব না, অন্য কোনো ড্রাইভার দিলে আমার বউ যায় না, ও শাহাদাতের সাথে যাবে। তো এখন আমার ভিতরে ভাই সন্দেহটা খুব ভালোভাবে লেগে গেছে যে শাহাদাত তাইলে অবশ্যই কিছু না একটা করে, জুয়ের তো চরিত্র খারাপ আছে আমি জানি। এইরকম করতে করতে আমি তখন হঠাৎ করে শাহাদাতরে আমার গাড়ি গ্যারেজ থেকে বের করে দিছি, যে তুমি আর আমার গাড়ি গ্যারেজে আসবে না। এই শাহাদাতকে বের করে দেওয়ার পরেই আমার বউর সাথে আমার ঝামেলা লেগেছে, জুইয়ের সাথে। এই শাহাদাত ছেলেটা ভালো ছিল, ও ড্রাইভিং করতো, স্মুথলি ড্রাইভ করতো, ওর কথাবার্তা ভালো ছিল, আচার আচরণ ভালো ছিল। এই তুমি ওরে কেন বিদায় করলা, তুমি তো একটা রিক্সা ড্রাইভার ছিলা, তুমি একটা প্রাইভেট কারের ড্রাইভারের মূল্য কি বুঝবা। মানে আমার কথায় কথায় বলে আমি রিক্সা ড্রাইভার, কথায় কথায় বলে রিক্সা ড্রাইভার। এইভাবে ভাই ওর সাথে আমার ঝগড়াঝাটি, মানে প্রতিদিনে ঝগড়া। এমন কোনো দিন নাই যে তার সাথে আমার ঝগড়া ছাড়া যায় নাই, মানে প্রত্যেকটা দিনে ঝগড়ার মধ্যে আছি। এইরকমভাবে ঝগড়া করতে করতে একটা সময় ভাই আমি আর নিতে পারতেছিলাম না, অনেক হাঁপাইয়ে উঠছি, আর কত এইভাবে প্রতিদিনে ঝগড়া। একটা পর্যায়ে এরকম করতে করতে ওর সাথে আমি আর মানে কেমন জানি, মানে আমার ভিতরে কেমন জানি আমি বারবার আমার ওই আসমার কথা চিন্তা করতাম, মেয়েটার কথা চিন্তা করতাম। এইরকম করতে আমার যে কি হয় ভাই আমি নিজেও জানি না। আমি আস্তে আস্তে করে একটু মানে মাথা খারাপের মতো হয়ে যাই। এবং এই মাথা খারাপ হইতে হইতে আমি বললে আপনি বিশ্বাস করবেন, আমার জীবন থেকে 3 বছর কেটে যায়। মানে 3টা বছর আমার জীবন থেকে কেটে যায়। এই 3টা বছরে আমার জীবনে কি হয়, আমার জীবনে আমার কোনো কিছু আমার খেয়াল নাই, মানে আমার মেমোরিতে কোনো কিছুই নাই যে গোটা 3টা বছর আমি কি করছি। 3 বছর পর আমি তখন মোটামুটি আস্তে আস্তে করে একটু ভালো হতে থাকি। এবং আস্তে আস্তে করে যখন আমি ভালো হতে থাকি তখন আমি বুঝতে পারি যে আমি আসলে মূলত 3 বছর ছিলাম পাগল। এই রাস্তাঘাটে বসে থাকতাম, মানে আমি পাগলের মতো করে রাস্তায় ঘুরতাম। আমার যে গাড়িগুলো ছিল, আমার ওই গাড়ির গ্যারেজ, গাড়ি কোনো কিছুই নাই। আমার বউ শাহাদাতে, আমার যে বউ ছিল মানে জুইয়ের শাহাদাত বিয়ে করছে। শাহাদাত বিয়ে করে শাহাদাত অন্য ব্যবসা করতেছে, অন্য ব্যবসা বাণিজ্য করে, অন্য গাড়ির ব্যবসা করে। আর এখানে যতগুলো গাড়ি ছিল সব গাড়ি বিক্রি করে দিছে। এবং বিক্রি করে দিয়ে জুই তখন শাহাদাতকে নিয়ে আসে, আপনার শহরের মধ্যে আছে, বরিশাল শহরেই আছে।
তখন আমি আস্তে আস্তে করে ভালো হইতেছে, আমার ব্রেন স্মৃতিশক্তি আসতেছে। এবং এরই মাঝে জানতে পারি আমার মাও মারা গেছে, আমার আম্মা মারা গেছে। আমার আম্মা যেদিন মারা গেছে আমি নাকি আমার আম্মার কবরে মানে আমার আম্মার লাশের কাছে গিয়ে আমি নাচতেছি, আমি নাকি নাচানাচি করছি, আমি সম্পূর্ণ রকমের পাগল ছিলাম। পরে আমি যেটা বুঝতে পারি যে আমাকে ইনজেকশন দিয়ে দিছে। ইনজেকশন একটা টাইমলি ইনজেকশন আছে, 2 বছর 3 বছর বা এত বছর পাগল থাকবো ওইরকম একটা ইনজেকশন নাকি আমাকে পোস্ট করাই দিছে। কেউ বলে ইনজেকশন দিয়ে দিছে, আবার কেউ বলে আমার কিছু খাওয়াইছে। এক একজন এক এক কথা বলে। তো আল্লাহ তাআলাই ভালো জানে আমার কী করছে। আমি ভালো হওয়ার পরে মানে মোটামুটি ভালো হয়েছি, ভালো হওয়ার পরে ওভাবে ভালো হয় নাই, শারীরিক শক্তি অতটা নাই, মানে অনেকটা দুর্বল, হাঁটতে গেলে পড়ে যাই, মানে এরকম একটা অবস্থা। পরে আম্মার কবরের কাছে গিয়ে বসে থাকি। এমন করতে করতে আমার আগের বউ আসমার কথা আমার বারবার মনে পড়ে। যে আমি তখন বুঝতে পারি যে আমি যত টাকা ইনকাম করেছি, আমার গাড়ি, আমার গ্যারেজ, আমার টাকা পয়সা যাই ছিল ওই সবই তো আসমার অবদান ছিল। এবং আসমা যে ওই গার্মেন্টসে যদি হাত না হারাইতো, যদি পঙ্গু না হইতো, তাহলে তো আমি কখনো বিদেশ যেতে পারতাম না। আর বিদেশ যদি আমি যেতে না পারতাম তাহলে তো আমার এত টাকা পয়সা, এত প্রপার্টিগুলো কিছুই হইতো না। তার মানে আজকে আমি যে সম্পত্তিগুলোর মালিক, এই সম্পূর্ণ সম্পত্তির অবদান হচ্ছে একমাত্র আসমা। ভাই আমার তখন আসমার প্রতি এত টান বেড়ে গেল, এত ভালোবাসা বেড়ে গেল, আমি ওই পাগল বেশেই আপনার বরিশাল থেকে আমি ঢাকায় চলে আসি। এবং পুনরায় আবারও আমি আসমার যে ছবি ছিল আমার ঘরে, আসমার ছবি ছিল আমার যে ঘরে মা মারা গেছে, ওই ঘর থেকে আমি আসমার ছবি খুঁজে বের করি। আসমার ছবি, আমার মেয়ের ছবি, এইটা নিয়ে আমি রাস্তায় রাস্তায় হাঁটতে শুরু করি যে আমার বউকে কেউ দেখছেন কিনা, আমার ওয়াইফরে কেউ দেখছেন কিনা, আমার মেয়ের কেউ দেখছেন কিনা। ঢাকা শহরের অলিতে গলিতে এখানে সেখানে বিভিন্ন জায়গায় মানুষের কাছে আমি বলে বেড়াই যে আমার ওয়াইফকে পাওয়া গেছে কিনা, আমার ওয়াইফ আছে কিনা। প্রথম দিকে আমি রিক্সা চালাইতাম, তো রিক্সা চালাইতাম আমি পারি না ভাই, মানে দুজন মানুষ যদি উঠে, একজন উঠলে আমি রিক্সা চালাইতে পারি, বাট দুজন উঠলে চালাইতে পারি না। মানে অনেকটা শুকিয়ে গেছি, এতটাই শুকাইছি বলার মতো না, একেবারে শুকিয়ে গেছে, আমার হাড্ডিগুলো বেরিয়ে গেছে। মানে আমাকে যে কী করছে মানে আল্লাহ ভালো জানে, যে আমার শরীরের হাড্ডিগুলো মানে আপনি কাউন্ট করতে পারবেন একটা একটা করে। এক পর্যায়ে রিক্সা চালাইতে পারি না, এবার খালি গায়ে একটা লুঙ্গি পরে আর স্যান্ডেল পরে ভিক্ষার মধ্যে নেমে গেলাম। আমার বউয়ের ছবিটা আছে, ওইটা আমি বুকে রাইখা আমি ভিক্ষা শুরু করলাম। আমি রাস্তায় রাস্তায় হাঁটতেছি, ভিক্ষা করতেছি আর আমার বউয়েরই খুঁজতেছি। আজকে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 6টা বৎসর ধরে ঢাকার অলিতে গলিতে বিভিন্ন মোড়ে আমি আমার বউকে খুঁজি, কোথাও আমার বউয়ের কোনো সন্ধান পাই না। এবং আমার যেই সৎ মানে আমার সৎ শাশুড়ি, আমার শ্বশুর যেখানে থাকতো, ওরা তো ভাড়া থাকতো, ওদেরও কোনো সঠিক ঠিকানা আমি জানি না। ওদের গ্রামের ঠিকানা আমি বের করে আসমার ঢাকার আশেপাশে কোনো একটা জেলা ছিল, আমি ওইখানেও যাই, ওইখানেও তারা যায় নাই। গ্রামে তাদের তেমন কিছুই নাই, কোনো জায়গায় সম্পত্তিও নাই, শুধু গ্রামের ঠিকানা আছে। আমি আজকে 6টা বৎসর ধরে আমার বউয়েরে তন্ন তন্ন করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াইছি, প্রায় 6-7 বছরের মতো হবে। তা আমি আর আমার বউরে পাই নাই। আমার বউর কি হয়েছে, আমার বউ কোথায় গেছে, আমার বউ কই আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। আমি যদি আসমাকে একবার পাই, আমি জানি আজকে আমার এই অধপতনের জন্য একমাত্র দায় আমি নিজেই। আমি আসমার অভিশাপে আমার জীবন শেষ। আমি দুনিয়াতে আসমার সাথে অপরাধ করে যদি এইরকম শাস্তি আমি ভোগ করি, আসমাকে কষ্ট দেওয়ার পরে আমার যদি এরকম শাস্তি হয়, তাহলে মৃত্যুর পরে আল্লাহ আমার জন্য কি রেখেছে। আমি যে আসমাকে এত কষ্ট দিয়েছি, আমি দুনিয়াতে যেরকম শাস্তি পাচ্ছি, মৃত্যুর পরে হয়তো আমার এর চেয়েও বড় শাস্তি অপেক্ষা করছে। যার জন্য আমি আমার জীবন দশায় আসমাকে খুঁজে পেতে চাই এবং আসমার হাতে পায়ে ধরে আমি আসমার কাছে কান্না করে আসমার কাছ থেকে আমি আমার অপরাধের মুক্তি নিতে চাই। আপন ভাই, আমি ভিক্ষুক মানুষ, বিভিন্ন জায়গায় ভিক্ষা করি এবং ওই ভিক্ষার টাকা আমি একটা মোবাইল ফোন কিনি। সেই মোবাইল ফোনে আমি আর কোনো কিছুই দেখি না। আমার ওই মোবাইল ফোনে শুধু একটা সিম কার্ড আছে, আমি এমবি ঢুকাই আর আমি আপনার গল্পগুলো শুনি। কখনো রাস্তার ধারে, কখনো পার্কের সামনে, কখনো এখানে, কখনো সেখানে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। সেখান থেকে যে কোনো একটা ভাইয়ের মাধ্যমে আমি আপনার মোবাইল নাম্বার খুঁজে বের করছি, আপনার ওই ইমো নাম্বার বের করছি। ওইখান থেকে আমি আপনাকে অনেকভাবে আপনাকে বলছি, আপনি কোনো রেসপন্স দেন না। এবং সবশেষ হচ্ছে একটা মোবাইল দোকান ছেলে শাকিল নামের, ওই শাকিলের সাথে সহযোগিতার মাধ্যমে আপনার ইমেলটা পাই এবং এই কথাগুলো আমি শাকিলকে মাধ্যমে আপনাকে লিখে পাঠাই। আপন ভাই, যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। আমি ঢাকায় অমুক জায়গায় থাকি, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আমার যে গ্রামের জায়গা সম্পত্তি ছিল, আমার বোনেরা এগুলো সব দখল করে নিয়েছে, আমি গ্রামের কোনো কিছুই পাই নাই। তো ভাই, আমি একজন ভিক্ষুক, আমি জানি আপনি আমাকে ফোন করবেন না, আপনি আমার খবর নেবেন না, কিন্তু এরপরও যদি পারেন, যদি ঢাকায় কোনো দিন আসেন, আমার একটু দেখা যায়, ভিক্ষা দিতে হবে না, আপনাকে একটু যদি দেখি আমার ভালো লাগবে।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই শাহিনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, শাহিন ভাই একটা কথা বলেছে, আমি আজকে গল্পটা রেকর্ড করার সময় বলেছিলাম যে আমার মা বলতো আল্লাহ দেয় দন চায় মন কেড়ে নিতে কতক্ষণ। শাহিন ভাইকে আল্লাহ অনেক কিছু দিয়েছে, এত দিয়েছে যা বলার মতো না। একজন রিক্সা ড্রাইভার থেকে ওনার প্রায় 6টা হাইএক্স গাড়ি ছিল, 2টা প্রাইভেট কার ছিল, তার মানে 6, 7, 8টা গাড়ির মালিক উনি হয়েছে একজন রিক্সা ড্রাইভার থেকে। আর কি চাই বলেন? এবং সেই 8টা গাড়ির মালিক হওয়ার পরে এই দুনিয়াতে আমি একটা কথা বলি যে মানুষ সব কিছুর গরম সহ্য করতে পারলেও না ভাই, টাকার গরম সহ্য করতে পারে না। আমি আমার বোনদেরকে বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন যাতে আপনার স্বামীকে আল্লাহ অনেক বেশি টাকা না দেয়। কারণ স্বামী যদি অনেক বেশি টাকার মালিক হয়ে যায় তবে সর্বপ্রথমে ইফেক্ট ওই প্রেশারটা স্ত্রীর উপরেই পড়ে। প্রথমে স্ত্রীকে নির্যাতনটা শুরু করে, স্ত্রীকে দিয়েই শুরু করে। বেশি টাকা হলে আমি তো বলি মানুষের দুনিয়াতে সমস্ত কিছুর গরম সহ্য করতে পারে, জুন জুলাইয়ের গরম সহ্য করতে পারে, পরন্ত রোদে দাঁড়ায় থাকতে পারে, কিন্তু মানুষ কখনো টাকার গরমটা সহ্য করতে পারে না। এবং টাকার গরম এরকম একটা গরম ভাই, দেখেন আপনার পকেটে যদি 1 লাখ টাকা থাকে আপনার শরীরটাই কেমন যেন একটু গরম গরম ভাব থাকে। যাদের ইনকাম হয়তো মাসে 5,000, তাদের পকেটে যদি 1 লাখ টাকা থাকে তাই শরীরের মধ্যে একটা অন্যরকম ভাব চলে আসে এবং ওই ভাবে মানুষ কাউরে গণেই না, যেটা আমাদের শাহিন ভাই বলল। এবং উনি আমাকে বললো যে আপন ভাই আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি ভিক্ষুক। আসলে আপনি ভিক্ষা করেন এটা আমি চাই না কেউ ভিক্ষা করে জীবিকা অর্জন করে, কিন্তু ওনার এই ভিক্ষা ছাড়া কোনো পথ খোলা নেই, কারণ তিনি বর্তমানে একজন শারীরিক প্রতিবন্ধী। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি আমার ভিডিও দেখে, তিনি আমার একজন সাবস্ক্রাইবার, এই জন্য ওনার প্রতি আমার অনেক রেসপেক্ট, সম্মান, ভালোবাসা। কিন্তু এই মানুষটা যা করেছে ওনার জীবন দশায়, এটা ঘৃণার চোখে দেখা ছাড়া কোনো উপায় নেই। যা করেছে, যেটা আসমার সাথে করেছে, উনি আমাকে একটা কথা বলছে, এটা খুব ভালো লাগছে যে ভাই আমি জীবিত থাকতে অবস্থায় আসমার অভিশাপে আমার জীবনটা এরকম হয়েছে এবং মৃত্যুর পরে আল্লাহ আমার কি করবে, আমি যে অবিচার আসমার উপরে করেছি। আসলে মৃত্যুর পরে হয়তো তার জন্য আরও বড় কিছু অপেক্ষা করতেছে, এই জন্য সে বুদ্ধি খাটিয়ে আসমাকে খুঁজে বেড়াচ্ছে। যদি কোথাও আসমাকে পায়, আসমার কাছ থেকে যদি ক্ষমা নেয়, তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। আমি দোয়া করি অন্তত জীবন থাকা অবস্থায় শাহিন ভাইয়ের সাথে আসমার দেখা হয়ে যাক, যদি আসমা বেঁচে থাকে। আর যদি আসমা মরেও যায়, ওই মেয়েটা কোথায় আছে, আমার সত্যি কষ্ট হচ্ছে ওর, আসমার মেয়েটা এবং আসমার জন্য। এটাই জীবন ভাই, আসলে যারা করে না শেষ পর্যন্ত এদের কোনো মূল্যায়ন থাকে না, এটাই বাস্তব প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়, আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।